দিলাম দেখো। হ্যাঁ, এরকম কিছু কিছু জিনিস এগুলোকে কনফিডেন্ট ডেভেলপ করার জন্য এগুলো খুব দরকার। তারপরে অনেক আমি শেখাচ্ছি। ধরো সাপোজ আমি একটা সেন্টেন্স বললাম যে আমি দেখতে পাচ্ছি না, একবার জিজ্ঞেস করুন। আমি তোমার থোবড়া ভেঙে দেব। এইবার তুমি অনেকে ভাববে এই যে থোবড়া মানে কি? হ্যাঁ, আমি থোবড়া মানে কি জানি না। ঠিক আছে, এই থোবড়া মানে কি? এমনি হচ্ছে কি থোবড়া বাংলায় কি বলা হয়? মুখ। আমি তোমার থোবড়া ভেঙে দেব, তাহলে কি হবে ইংলিশ? তাহলে কি এখানে অক্ষরের প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশনের দরকার নেই। এই ভাঙা ইংরেজি আমি কি জানি? তাহলে দেব মানে কি আছে? ফিউচার। তাহলে আমি ভেঙে দেব, ইংলিশ কি হবে? আই উইল ব্রেক। আই উইল ব্রেক। থোবড়া ইংরেজি কি তাহলে? এমনি মুখ ফেস। তাহলে আমি কি আই উইল ব্রেক, তোমার থোবড়া ভেঙে দেব, আই উইল ব্রেক ইওর। এটাও যদি লেখো, যদি 2 নাম্বার ধার্য থাকে একটা লাইন সেন্টেন্সের জন্য, তুমি 2 নাম্বার পাবে। বুঝা গেছে? খুব বিখ্যাত একটা লাইন, সিনেমার লাইন। কি বলে? কি বলে কি ওই একটা সিনেমার ডায়লগ আছে যে তুমি এক চিলতে সিঁদুরের মূল্য তুমি কি জানো? তুমি কে জানো রমেশ বাবু। দেখো একটা বাক্য আছে। তাহলে এই ধরনের সেন্টেন্স গুলো, এগুলোতে তোমাকে কি করতে হবে? তুমি ধরো এই সিঁদুরের তুমি ইংলিশ জানো, এই ধরনের বাক্যগুলো কি করতে হবে? তোমাকে নিজের মতো তুমি তৈরি করে নিতে পারো। এরকম আমি যেটা বলার কথা হচ্ছে কি, যে সবসময় যেন যে তোমাকে একদম অক্ষর যা আছে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করতে হবে, এটা এরকম করে না। মানে তুমি যদি সিঁদুরের বদলে, আমি একটা সিম্পল যেটা বলছি, তুমি এক চিলতে সিঁদুরের মূল্য তুমি কি জানো, তাহলে সিঁদুরের ইংলিশ তুমি ধরো জানো না, ঠিক আছে? তুমি সিঁদুরের বদলে ইনস্টেড অফ সিঁদুর, মানে সিঁদুর কথাটার পরিবর্তে তুমি সিঁদুরের শব্দটা তো জানো না। সিঁদুর মানে কি? আমরা সিঁদুর কথার অর্থ জানি মূলত তুমি অনেক কালারের হতে পারে, সিঁদুর অন্য কালারেরও হয়, কিন্তু সিঁদুরের পরিবর্তে তুমি যদি বলে যে ইউ ডোন্ট, মানে কি বলে এখানে কোশ্চেন আকারে আছে যে তুমি কি জানো। দেখো বাক্যটা ভালো করে, তুমি তুমি কি জানো, তুমি কি জানো এক চিলতে সিঁদুরের দাম, সিঁদুরের দাম। এগুলো কেন বলছি আমি বলছি যে তুমি কি জানো এক চিমটে সিঁদুরের দাম কি, তুমি কি জানো? এক চিমটে বা চিমটে বলতে হবে। এক চিমটে সিঁদুরের, এক চিমটে মানে কি হাত দিয়ে যেটাকে তুলি আর কি, এক চিমটে সিঁদুরের দাম তুমি কি জানো? তাহলে তুমি জানো চিমটে মানে এই যে তুলা, এটা দুটো আঙ্গুল দিয়ে যে আমরা যে তুলি করে দিই, তাই তো, একে চিমটে বলা হয়। তাহলে এক চিমটে সিঁদুরের দাম তুমি কি জানো? বুঝা গেছে? এই যে কথাটা আছে, তুমি ধরো এখানে সিঁদুর ইংলিশ জানো, চিমটে ইংলিশ জানো, ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে কিভাবে করব? তাহলে কি বলতে হবে? আমি বললাম কি রাস্তা পরিবর্তন করতে হবে। এই সিঁদুরের দাম তুমি জানো না, এই তুমি বলছে তুমি কি জানো, ঠিক আছে? তুমি কি জানো এই কথার আগে এটা কোশ্চেনের আগে আছে তো। তুমি ট্রান্সলেশনের ক্ষেত্রে তুমি যদি চাও, আমি কি বলেছি, তোমার পথে যদি বাধা আসে তুমি পথটাকে নিজের মতো সরল করে নিতে পারো। কি বলেছি বুঝতে পেরেছো? মানে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশনটা, এটা দিস ইজ নট দা ওয়ে। এটা কোনো পড়াশোনার পদ্ধতি নয়। তোমাকে কি আনতে হবে? পড়াশোনার মধ্যে ক্লারিটি আনতে হবে। এগুলো কি তোমাকে আমি বলে দিই, মানে কি ভয় পেলে চলবে না। পরীক্ষায় ধরো প্যাসেজ দেবে, প্যাসেজ দেখে ধরে যারা পাস করবে, প্যাসেজে এমন আছে ওয়ার্ড, যে ওয়ার্ড তুমি কোনোদিন শোনোনি, কি বললাম, তো ওয়ার্ড কোনোদিন তুমি দেখোনি, তাহলে না দেখলেও তাহলে সেখান থেকে তুমি ভয় পেয়ে আটকে গেলে হবে না। You should not stuck anywhere in a sentence. সেন্টেন্সের কোনো জায়গায় থমকে গেলে হবে না। ধরো এখানে তুমি পড়তে গিয়ে সিঁদুরও জানো না, চিলতে বা চিমটে ইংলিশও জানো না, তুমি এক চিমটে বা এক বিন্দু সিঁদুরের মূল্য কি তুমি জানো? তুমি যে জানো না, তার জন্য আমি কিভাবে বললাম, রাস্তা ভেঙে নিতে হবে। রাস্তা ভেঙে তোমাকে ওই জায়গায় তোমার ডেস্টিনেশনে গন্তব্যে পৌঁছতে হবে। তুমি গন্তব্যে না পৌঁছতে বললে আমি পারবো না, এই বলে বসে থাকলে হবে না। এবার দেখো, তুমি কি জানো মানে কি? তুমি কি জানো কথাটার অর্থ আমি অ্যাসার্টিভে বললে কি হবে? তুমি কি জানো মানে কি? আমি তোমাকে বলছি তুমি বা এক চিমটে সিঁদুরের দাম কি জানো, এক চিমটে সিঁদুরের মূল্য কি জানো। তার মানে অ্যাকচুয়ালি কি তুমি কি জানো এই কথাটার মধ্যে দিয়ে কি বোঝাচ্ছে? তার মানে তুমি জানো না। তাহলে তুমি জানো না ইংলিশ কি? ইউ ডু নট নো। কি হবে? ইউ ডু নট নো, তাই না?
তাহলে এর ইংলিশ হবে কি তুমি জানো না হয়ে যাবে। তুমি জানো না ইংলিশ কি হয়ে যাবে ইউ ডু নট নো। ইউ ডু নট নো। দেখো ইউ কিরকম করতে যাবে ইউ ডু নট নো। আমি কেন দেখাচ্ছি পরে সেটা ব্যক্ত করেছি। ইউ ডু নট নো তুমি জানো। তাহলে তুমি কি জানো মানে কি তুমি জানো না। তুমি কি জানো তুমি বা কি জানো তুমি কি জানো এক চিমটে সিঁদুরের দাম। তাহলে ইউ ডু নট নো তুমি জানো না কি জানো না। দেখো ইউ ডু নট নো তাহলে দাম ইংলিশ কি প্রাইস। দাম ইংলিশ কি তাহলে প্রাইস। অ্যাকচুয়ালি প্রাইস মানে কি এখানে কি এই প্রাইসের কথা বলছে। প্রাইস মানে কি আমরা দোকান থেকে কোনো কিছু যে টাকা দিয়ে কিনি তাই না টাকা দিয়ে যে কিনি সেই টাকাটাকে বলা হচ্ছে প্রাইস তো মূল্য। হ্যাঁ তাহলে এখানে না কস্ট প্রাইস এগুলো তো একই রকম প্রায় বুঝলে। কস্ট আর প্রাইসের আবার একটা কনফিউশন আছে সেটা পরে শেখাবো আমি সেগুলো। এখানে কি এখানে কস্ট বা প্রাইস যে আমরা টাকা পয়সার কথা বলছি না এখানে। এখানে এই দামটার ইংলিশ তাহলে কি হবে মূল্য। কিসের মূল্য সম্পর্কের মূল্য। সম্পর্কের মূল্য তুমি কি জানো তাই না তাহলে ভ্যালু হবে এখানে। এখানে প্রাইস দিলে ঠিক নয়। হ্যাঁ যাই হোক এখানে হচ্ছে ভ্যালু হবে। তাহলে ইউ ডোন্ট নো দা ভ্যালু কি জানো না না ভ্যালু জানো না। ভ্যালু মানে কি মূল্য। কিসের মূল্য সম্পর্কের মূল্য জানো। সিঁদুরের মূল্য মানে কি সম্পর্কের মূল্য। তাহলে ইউ ডোন্ট নো দা ভ্যালু। এবারে আসি তাহলে সিঁদুর ইংলিশ তুমি জানো না। সিঁদুরের ইংলিশ কি ভার্মিলিয়ন। কি বলা হয় ভার্মিলিয়ন। ভার্মিলিয়ন মানে সিঁদুর। যাই হোক আমার কথা হচ্ছে কি আমি কিসের জন্য শেখাচ্ছি দেখো তোমরা ধরো এটা জানো ট্রান্সলেশন করতে গিয়ে যখন বাংলা বাক্যটা দেখলে সিঁদুর সিঁদুরের দাম ইংলিশটা তুমি জানো না ঠিক আছে। তার মানে তুমি সিঁদুর এরকম বাংলা করে লিখে দেবে না এটা একদম রং ওয়ে। তাহলে সিঁদুর যেমন জানো না এই সিঁদুর মানে কি সিঁদুর সাধারণত মেয়েদের মাথার সিঁদুর যেটা মেয়েরা যেটা ব্যবহার করে সেই যে সম্পর্কের দাম বলছে সেই সিঁদুর জেনারেলি রং কি হয় লাল হয় তো লাল হয়। তাহলে এখান থেকে তোমাকে ভাবতে হবে তাহলে তুমি কি শুধু রেড বললে হবে তাহলে এই সিঁদুরটাকে আমরা কালার হিসেবে ধরতে পারি রং ধরতে পারি কালার হিসেবে। তাহলে তুমি সেটাকে যদি লেখো সিঁদুরের পরিবর্তে যদি লেখো তাহলে ইউ ডোন্ট নো দা ভ্যালু কি জানো না না এক চিমটে। তাহলে এক চিমটে ইংরেজি কি জানো এক চিমটে ইংরেজি জানো তোমরা জানো না। তাহলে এই চিমটে মানে কি এক চিমটের কথাটা কোথা থেকে এসেছে মানে পরিমাণ থেকে নিয়ে আসছে। তাহলে চিমটে সিঁদুর বলতে মানে কি সামান্য সিঁদুর মানে অনেকটা করে নেওয়া হয় না পরিমাণটা খুব সামান্য নেওয়া হয়। তার মানে এই চিমটে সিঁদুর মানে কি এক চিমটে বা চিমটে মানে কি সামান্য পরিমাণ বোঝা গেছে। তাহলে সামান্য পরিমাণের সামান্য বা ছোট বা কমের ইংলিশ কি তাহলে এক চিলতে আছে তাহলে এ তো আনতেই হবে। তাহলে হবে আ লিটল বিট। লিটল বিট মানে কি একটুখানি আ লিটল বিট। তাহলে ভ্যালু অফ আ লিটল বিট বা আ লিটল বা এ স্মল অ্যামাউন্ট। তাহলে চিমটে ইংলিশ কি চিমটের ইংলিশ হচ্ছে কি পিঞ্চ PINCH পিঞ্চ। তাহলে পিঞ্চ একটা টাফ বা টিপিক্যাল ওয়ার্ড তুমি এর মিনিং জানো না দরকার নেই ডোন্ট কেয়ার। তাহলে এখান থেকে আমি কি করে নিলাম তাহলে পিঞ্চ মানে তোমাকে এই চিমটে বা চিলতে কথার মানে কি তার মানে সামান্য পরিমাণ। এই সামান্যের জন্য আমরা সামান্য ইংলিশ তো জানি অল্প পরিমাণ ইংলিশ তো জানি। তাহলে আ স্মল অ্যামাউন্ট আ লিটল বিট কি বলেছি বুঝতে পেরেছো শুধু বলতে আ বিট একটুখানি বিট মানে একটু। তাহলে আ বিট তাহলে ভ্যালু অফ আ বিট বা আ লিটল বিট বিট বলতে পারি বা আ লিটল বিট। তাহলে ভ্যালু অফ তাহলে মূল্য হ্যাঁ সিঁদুরের আছে তাহলে অফ দিতে হবে অফ। তাহলে ভ্যালু অফ আ লিটল লিটল মানে সামান্য আ লিটল বিট লিটল বিট মানে কি একটুখানি লিটল বিট মানে একটুখানি। তাহলে ছিল কি চিমটে। তাহলে চিমটের ইংলিশ আমি পাইনি। চিমটে মানে কি আমাকে বুঝে নিতে হবে যে এক সামান্য পরিমাণ কি বলেছি বুঝতে পেরেছো সামান্য পরিমাণ। সেখান থেকে আমি কি করে নিলাম তাহলে ভ্যালু অফ আ লিটল বিট। তাহলে সিঁদুর ইংলিশ কি ভার্মিলিয়ন। কিন্তু আমি বলছি কি তোমরা মনে করো যে তোমরা জানো না এর বিকল্প ইংলিশ কি বলবো যে মেয়েরা মাথায় যে সিঁদুরটা ব্যবহার করে কিসের জন্য সম্পর্কের জন্য মানে কি স্বামী স্ত্রীর সম্পর্কের কারণে আমরা যে সিঁদুরটা মেয়েরা যে মাথায় সিঁদুরটা নেয় সেটা জেনারেলি কি রং হয় লাল হয়ে থাকে বুঝা গেছে। তার জন্য তুমি লিখতে পারো কি I don't know বা you don't know the value of a little bit কার value of little bit কি হবে red red মানে লাল। তুমি যদি লিখে দাও কালার COLOUR রেড কালার। সিঁদুরের পরিবর্তে যদি তুমি রেড কালার লিখে দাও তাও তুমি এখানে যদি 2 নম্বর ধার্য থাকে এই সেন্টেন্সের জন্য you will get 2। বোঝাতে পারলাম। তাহলে কোন সেন্টেন্স যদি তুমি আটকে যাও মানে যদি তোমার কোন শব্দের মানে না জানা থাকে তুমি সেই শব্দের ধারে কাছে বা সেই শব্দটাকে ব্যাখ্যা করতে পারবো কোন শব্দ দিয়ে আমাকে সেটা ফাইন্ড আউট করতে হবে। কিন্তু ভাই টেন্স আমি চেঞ্জ করতে পারবো না
এখানে কোশ্চেন ছিল আমি অ্যাসার্টিভে তার সেন্স অনুযায়ী আসছে বলে এখানে তুমি কি জানো ছিল, কিন্তু আমি করে দিয়েছি তুমি কি জানো মানে কি তুমি জানো না, তুমি কি জানো মানে কি তুমি জানো না, ইউ ডোন্ট নো। বুঝা গেছে? তুমি কি জানো, আমি বললাম তুমি বা কি জানো, তুমি সব সম্পর্কের মূল্য কি জানো, তার মানে অ্যাকচুয়ালি এটা কি বোঝাচ্ছে, কি কি নির্দেশ করছে যে তুমি সম্পর্কের মূল্য জানো, ঠিক কারণে আমি সেটাকে অ্যাসার্টিভ করে নিয়েছি। তাহলে এগুলো ট্রান্সলেশন করতে গেলে এই ধরনের জিনিস মানে হেডিং নিলে বেশি হবে না, তোমার যদি কোশ্চেন তৈরি করতে অসুবিধা হয় তুমি তাকে অ্যাসার্টিভ করে নাও। বুঝা গেছে? এবার সেন্সটা দেখতে হবে, যেমন কি এখানে বলছি তুমি বা কি জানো, এক চিলতে বা এক চিমটে সিঁদুরের মূল্য কি জানো, আমি সিঁদুরের ইংলিশও জানি না চিমটের ইংলিশও জানি না, তার মানে কিন্তু আমি এই বাক্য ছেড়ে দিয়ে আসবো না। বুঝা গেছে? আমাকে বিকল্প পথ বার করতে হবে যে এটাকে আমি ব্যক্ত করতে পারি সিঁদুর দিয়ে, সিঁদুরের পরিবর্তে আমি কি ব্যবহার করতে পারি না রেড কালার, সিঁদুর লাল হয় মেয়েদের সম্পর্কের জন্য যে সিঁদুর মাথায় দেয় তারা সেটা সাধারণত কালার লাল হয়, তুমি রেড কালার লিখলে হবে। আর এখানে চিমটে মানে কি, চিমটে কথাটা দিয়ে কি বলছে এক চিমটে দাও না এক চিমটে লবণ দাও, তার মানে কি বলতে চাইছে যে পরিমাণটা একদম সামান্য হয় যেন, এই কথাটার মানে কি যে আমাকে এই এক চিমটে দাও, একটুখানি দাও, এক চিমটে দাও। তাহলে এক চিমটের ইংলিশ হচ্ছে পিঞ্চ, আমি পিঞ্চ জানি না, কে কতজন জানবে, এটা সম্ভব নয়, সবাই জানতে পারে না এই সমস্ত, জানো আমরা ইংলিশ পড়েছি বলে ঠিক আছে, কিন্তু এগুলো খুব সামান্য কম জনই জানতে পারে। তাহলে আমি তার মানে কি ছেড়ে দিয়ে আসবো না, আমাকে ওই চিমটে মানে এখানে বুঝে নিতে হবে নিজের সেন্স থেকে, এটা তো সামান্য পরিমাণকে বোঝাচ্ছে, তার মানে আমি যদি আর লিটল বিট লিখে দেই আর স্মল অ্যামাউন্ট লিখে দেই তাহলেও কিন্তু আমার অ্যানসার কারেক্ট, মানে ট্রান্সলেশন সঠিক। তারপরে আমি কি বললাম, তাহলে ট্রান্সলেশন করতে গিয়ে ইন কেস অফ ট্রান্সলেশনস ইফ উই স্টাক এনিওয়্যার উইথ দ্য ওয়ার্ডস মিনিংস, বোঝা গেছে, উইথ দ্য নিউ ওয়ার্ড মিনিংস বা ডিফিকাল্ট ওয়ার্ড মিনিংস, কঠিন বা নতুন কোন শব্দের মানেতে যদি আমরা স্টাক হই, স্টাক অর্থাৎ আটকে যাই, তাহলে উই শুড নট স্টপ গোইং, উই শুড নট স্টপ মুভিং ফরওয়ার্ড উইথ দিস সেন্টেন্স, ওই সেন্টেন্স নিয়ে আমরা কিন্তু সামনের দিকে এগোনোটা থামাবো না, তার জন্য আমরা কি করব, উই শুড চেঞ্জ আওয়ার ডাইরেকশন, উই শুড চেঞ্জ আওয়ার ডাইরেকশন, ডাইরেকশন চেঞ্জ করে দেব। বোঝা গেছে? মানে যে সোজা যাচ্ছিলাম ঘুরে আমি আমার ভাবটাকে ব্যক্ত করে দেব, এটা একটা কনফিডেন্ট লেভেল। অনেকটা আগের জিনিস বলে দিলাম, কারণ কি কিছু কিছু বাক্য তোমরা এরকম হয়তো দেখবে আমি হয়তো এক করে যাচ্ছি, তোমরা দেখবে হয়তো যে এটা তো আমরা মিনিং হয়তো আমি মিনিং অনুযায়ী জানি, কারণ আমি কেন বলছি অনেক সময় কি হবে আমি আমার ভাবটাকে সেন্টেন্সের অর্থ অনুযায়ী ভাবটাকে ব্যক্ত করব, সবসময় যে ওয়ার্ড আছে তুমি সেই ওয়ার্ড অনুযায়ী ইংলিশ খুঁজলে পাবে না। বুঝা গেছে? এই কারণে এটা বললাম। যাই হোক, হয়েছে? আমার ফার্স্ট বাক্য কি দেয়া আছে দেখো, এটা কপি করো, 1927 সালের একটি ঘটনার কথা বলো, হয়েছে? এক নম্বর সেন্টেন্স, এগুলো কপি করে নাও তাড়াতাড়ি, আমি বের করছি তারপরে আমি রেসিডে যাচ্ছি, একটা পড়াই ট্রান্সলেশন শুরু করে দিই, তারপরে পরপর স্ট্রিংস গুলো চেকাতে সুবিধা হবে, অনেক ট্রিক্স আছে ট্রান্সলেশন। 1927 সালের একটি ঘটনার কথা বলি, প্রথম বাক্য কি দিয়েছি, 1927 সালের একটি ঘটনার কথা বলি, তারপর লেখো এই বছর 20 মে সকাল 7টার সময়, দেখো সেই বছর 20 মে, সেই বছর দুটো থাকবে সেন্টেন্স, সেই বছর 20 মে, সেই বছর 20 মে সেই বছর 20 মে সকাল 7টার সময় একটি যুবক সকাল 7টার সময় এক যুবক একখানি ছোট এরোপ্লেন নিয়ে, একখানি ছোট এরোপ্লেন নিয়ে, একখানি ছোট, ভয় পাবে না, বাক্য বড় হোক আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করব, আমাদের চিন্তা ভাবনাটা কিভাবে ব্যস্ত হবে করব, পুরোটা কিভাবে আনবো। ছোট এরোপ্লেন নিয়ে আমেরিকার নিউ ইয়র্ক শহর থেকে রওনা হলেন, ছোট এরোপ্লেন বলেছি না, এরোপ্লেন নিয়ে আমেরিকার নিউ ইয়র্ক শহর থেকে রওনা
রওনা হলেন। ঠিক আছে, এই দুটো সেন্টেন্স আমরা দুটো করি তারপর আবার দিচ্ছি। হ্যাঁ, আস্তে আস্তে হোক। তাহলে প্রথম বাক্য কি আছে? প্রথম বাক্য একটা ছোট বাক্য রয়েছে, ওটা হচ্ছে 1927 সালের একটি ঘটনার কথা বলি। 1927 সালের, এটা বলো তো এই বাক্যটা শুরু করব কি দিয়ে? স্যার শুরু করব এইভাবে, বলো। লেটস টক অ্যাবাউট দ্য ইনসিডেন্ট অফ 1927। বলো, ওইটা একটি 1927 সালের একটি ঘটনার কথা বলি। যখন আমরা এই বলি কথাটা থাকে, বলি, হ্যাঁ, তাহলে চলো এখানে প্রথমে থাকে অ্যাকচুয়ালি কি থাকে, চলো আমি তোমাকে 1900 কি কত সালের 1927 সালের একটি ঘটনার কথা বলি। এই ধরনের বাক্য শুরু হয় কি ডেট দিয়ে। এবারে শোনো, এবারে আমি কি বলবো, এখানে কি বলেছে 1927 সালের একটি ঘটনার কথা বলি। 1927 সালের একটি ঘটনার কথা। এইবার বলি, যখন আমরা একসঙ্গে কোনো কিছু সবাই মিলেমিশে করি তখন আমরা অ্যাকচুয়ালি বলি কি লেট আস টক, হ্যাঁ, লেট আস রিড, চলো পড়ি, সবাই মিলে পড়াশোনা করি। এবারে এখানে লেখক যিনি কথা বলছেন, কথক বক্তা যিনি বলছেন, তাহলে এখানে এটা এরকম করা উচিত, লেট দিয়েই তো হবে। তাহলে কি হবে, আমরা ধরে নিতে পারি তাহলে আমাকে বলতে দাও, মানে কি চলো আমি বলছি, আমি বলি, বলছে না বলি, তার মানে অ্যাকচুয়ালি কথক বলবে, আর অন্যরা হয়তো শুনবে, সবাই আমরা পাঠক যারা আমরা শুনবো। তাহলে উনি নিজে নিজে বলছেন, কি বলবেন তাহলে, নিজে নিজে যেহেতু বলছেন তাহলে কি হবে, লেট মি টক, লেট মি টক। বুঝা গেছে? এইবার বলছে ঘটনাটা কবেকার না 1927 সালের। তাহলে লেট মি টক অ্যাবাউট, ঘটনা ইংরেজি কি দেখো, ভালো করে দেখো, ঘটনা ইংরেজি কি, প্রথমে দেখো এই যে কথা বলি, তোমাদের তাহলে একটা সেন্স সবসময় থাকবে বাংলা বাক্যের, বিশেষ পার্টিকুলারলি ট্রান্সলেশনের ক্ষেত্রে যখন একটা বাক্য থাকবে শেষে গিয়ে পূর্ণচ্ছেদ থাকবে, সেখানে দেখবে 100%, কি বললাম 100% সবসময় শেষে কি থাকবে, ক্রিয়াপদ থাকবে, কি থাকবে, ভার্ব থাকবে। তাহলে দেখো এই যে কথা বলি, এই কথা বলির জন্য তাহলে কি হবে, লেট মি টক অ্যাবাউট, তার মানে কি আমি বলি, চলো আমি বলি, তাহলে লেট মি টক অ্যাবাউট কিসের কথা বলবো। তারপরে দেখো একটি ঘটনা, একটি ঘটনা, তাহলে কি হবে, অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট, তাহলে লেট মি টক অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট। বুঝতে পারছি কি, তাহলে প্রথমে সাবজেক্টটা কি এখানে দেওয়া নেই, হ্যাঁ, তার মানে আমি নিজে যে কথা বলছি, আমি যদি নিজে নিজেকে ধরে নেই বক্তাকে, তাহলে বক্তা হলে তার জন্য লেট মি বলে দিলাম, তাহলে লেট মি টক অ্যাবাউট, লেট মি টক অ্যাবাউট। ওই টক অ্যাবাউটটা কি, এই যে কথা বলি, এটার জন্য টক অ্যাবাউট, তাহলে টক আর একটি ঘটনার কথা, এই ঘটনার কোন কি ঘটনার সম্বন্ধে, ওই জন্য হবে কি টক অ্যাবাউট, তাহলে লেট মি টক অ্যাবাউট, কার কথা বলবো, টক অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট। বলছে সালের 1927 সালে, টক অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট অফ 1929, না কত বলেছি 20, দেখো 1929 বলেছি, 7 বলেছি, বাংলায় লিখেছেন তো। ও আচ্ছা সরি 1927, তাহলে 1927, 1927 বুঝা গেল। তাহলে এখানে আরো একটা করতে পারি, শোনো এবার দেখো, ওই যদি তার এফিশিয়েন্সি থাকে, থাকে দক্ষতা থাকে, ক্লারিটি থাকে, তাহলে এই বাক্যটাকে সে প্রথমত কি করতে পারে, তাহলে আমি শুরু করলাম কি, চলো বলি, এই জন্য হচ্ছে কি লেট মি টক, লেট মি টক অ্যাবাউট an incident, incident, let me talk about an incident, about an incident, শুরু করে বললে কি হবে, of 1927, একটু ডিজিটালি করা আছে, let me talk about an incident of 1927, এই যে let me talk about an incident, এর পরে এই যে বললাম না এই যে of 1927, এটা না করে আমি যদি চাই, এখানে নেই তো তবু আমি চাইলে কি করতে পারি, একটা সাবঅর্ডিনেট ক্লজ ফর্ম করতে পারি। কি হবে তাহলে, ঘটনা, কোন ঘটনা, কি হবে, ঘটনা যেটা কি হয়েছে, ঘটনা কি না 1927 সালে ঘটেছিল এমন একটি ঘটনা, তাহলে এখানে প্যাসিভ হবে না, এমনি সিম্পল হবে, তাহলে লেট মি টক অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট টুক প্লেস ইন 1927, took place মানে যেটা সংঘটিত হয়েছিল, হ্যাঁ, took place in 1927 বা which took place in 1927, বুঝা গেছে। তাহলে 1927 সালের একটা ঘটনা কথা আমি তোমাদেরকে বলি, এই ঘটনাটা কি ঘটেছিল, এটা বাংলায় এরকম নেই কিন্তু আমি করতে পারি, কোনো অসুবিধা নেই, যেটা ঘটেছিল 1927 সালে, যেটাকে that took place in 1927,
বুঝা গেছে? আর এটা আমরা ছোট করে করে নিয়েছি 1927 সালের ঘটনা মানে কি, এটা 1927 সালে ঘটেছিল, একই কথা। তাহলে আমি চাইলেও এরকম করতে পারি। তাহলে কারা করবে এটা, যাদের একটু ক্লারিটি ভালো থাকবে তারা এটা করতে পারবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে কি করতে পারি, এটাই করতে পারি কি, লেট মি টক অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট। তাহলে এখানের পরিবর্তে কি লিখতে পারি, চাইলে কি লিখতে পারি, which took place. that অথবা which আর টেক প্লেসটা এরকম অ্যাক্টিভে হয়, বুঝলে? প্লেস যেমন বলছি an incident was taken place নয়, কি হয়, ওটা কি ঘটনা হয়েছিল না, এমনি ঘটেছিল, ওগুলো দুর্ঘটনা যেমন একা একা ঘটে, তাই না? Passive গুলো past এ নিয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে হবে না, এই ক্ষেত্রে কি হবে, ঘটনা ঘটেছিল। ঘটনা মানে কি, একটা ঘটনার কথা যেটা ঘটেছিল। তাহলে ঘটেছিল মানে কি, জোর করে ঘটনা হয়নি, এটা অটোমেটিক। মানে কোনো প্যারাগ্রাফে প্যাসিভটা লিখবো কখন? হ্যাঁ, প্যাসিভে যখন তো সেন্স আসবে, যখন কাজ কারোর দ্বারা সম্পন্ন হচ্ছে, কারোর দ্বারা করা হয়েছিল, এরকম। Past বোঝানো, হ্যাঁ মানে past বোঝালে তখন কি লিখতে হবে? হ্যাঁ, পাস্টে যদি হয় তাহলে পাস্টের প্যাসিভ লিখতে হবে ওয়াচ দিয়ে। যেমন কি ধরো বললাম, একটা ব্রিজ দেখে বললাম 1970 সালে নির্মিত একটি ব্রিজ বা সেতু, এই সেতুটি 1900, তাহলে লিখতে হবে কি, তখন লিখতে হবে দ্য ব্রিজ ওয়াজ বিল্ট ইন 1970। যেগুলো সেন্স অনুযায়ী আসুক, আমি দেখে দিচ্ছি। যেমন এখানে প্যাসিভ হবে না, তাহলে এখানে কি হবে, যেটা ঘটেছিল which took place, চাইলে লিখতে পারো which took place in 1927। বুঝা গেছে? তাহলে let me talk about an incident of 1927 ছোট করে। আর নালে কেউ যদি চায় তাহলে incident that took place বা which took place, that or which যে কোনো একটা, which took place in 1927। বুঝা গেছে? তাহলে একটা জেনারেল কনসেপ্ট লাগে, এগুলো নিতে থাকো, আমি পরপর বলছি, কোনো কপি করার দরকার নেই, জাস্ট শুনতে থাকো ভালো করে। একটা জিনিস খুব সাধারণ বুদ্ধিতে দেখো, সাধারণ মাথায় দেখো, বেশি হেডে নেওয়ার দরকার নেই। একটা জিনিস দেখো কিরকম টেকনিকটা ফলো করা হলো, দেখো এখানে সাবজেক্টটা প্রথমে ধরো, মানে আমি যেটা বললাম বলি, তার মানে এই কথাটা কি, প্রথমে সাবজেক্ট একটা আছে, তার জন্য ন্যারেটর হচ্ছে আই। বুঝা গেছে? এবার যেহেতু বাক্যটা হচ্ছে এই ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সের কোনো কিছু যখন প্রস্তাব দেওয়া হয়, কোনো কিছু করতে যাওয়া হয়, তখন আমরা লেট দিয়ে শুরু করি। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট, তারপরে দেখো ভার্বটাকে নিয়েছি, ওই জন্য হয়েছে কি লেট মি টক, এই যে বলি আছে ওর জন্য হচ্ছে টক, লেট মি টক। তাহলে দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, বুঝেছে? এরপরে খুব সাধারণ জ্ঞানে একটা দেখো, সাধারণ লজিকে প্রত্যেকটা দেখো আমরা প্রেষণ দিক থেকে সমস্ত ওয়ার্ড গুলোকে একটা একটা করে নিয়েছি। ভালো করে দেখো, একটি ঘটনা, তাহলে ঘটনার আছে মানে কি, ঘটনার সম্বন্ধে, এটাও সেন্স অনুযায়ী এসেছে, ঘটনার না বলে ঘটনা সম্বন্ধে, ঘটনার ব্যাপারে, ওই জন্য হয়েছে একটি ঘটনা কি, অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট। বুঝেছে? কত সালের না, 1927 সালে। এই র এগুলো হচ্ছে কি, এর জন্য প্রেপোজিশন, বুঝতে পেরেছো? এই র আছে, ওই জন্য অব এসেছিল, তাহলে অব, এই র এর জন্য অব। দেখো ঘটনা, তাহলে কবেকার না, 1927 সালের, যেগুলো যার সঙ্গে সঙ্গে আছে পেয়ারে, 1927 সালে, ওই জন্য হয়েছিল কি, ইনসিডেন্ট অফ 1927। একটা জিনিস কি, প্রথমে সাবজেক্ট কর্তা যা আছে, বাংলা বাক্যের প্রথমে কর্তা, তারপরে চলে যাব কি, একেবারে শেষে যে ক্রিয়া আছে, এটা টেন্স অনুযায়ী দেখে আমাকে বসাতে হবে। তাহলে কর্তা ক্রিয়া, তারপরে ক্রিয়ার পরে যে বাক্যগুলো থাকবে সেগুলো কি করব, জাস্ট ইংলিশ করে উল্টে উল্টে চলে আসবে। বোঝা গেছে? বোঝা গেছে? আর এই যেগুলোর জন্য, যেগুলো প্রেপোজিশন আমরা জানি পরপরের জন্য র, এর, এই সমস্ত যেগুলো থাকে, সেগুলোর জন্য প্রেপোজিশন থেকে, এই প্রেপোজিশন কোথায় বসে সেগুলো আমি দেখাচ্ছি পরপর। তাহলে সেই অনুযায়ী দেখো, তাহলে একটা সাধারণ জিনিস দেখো, সাবজেক্ট, তারপরে কি ক্রিয়া, শেষে যেটা থাকবে, তারপরে কি করছি, পরপর উল্টে উল্টে চলে আসছি, অ্যানসার হয়ে গেছে। তাহলে দেখো, লেটস গো মুভ অন টু দা সেকেন্ড সেন্টেন্স। তাহলে আমরা দ্বিতীয় বাক্যে এবার যাচ্ছি, ঠিক আছে? দ্বিতীয় বাক্যে গিয়ে আমরা কি দেখছি, ভালো করে দেখো। তাহলে সেই বৎসর, দেখো সেই বৎসর, সেই বৎসর মানে সেই বছর 20 মে সকাল 7টার সময়, এখনো সাবজেক্ট পেয়েছি কি, এখনো স্টিল আমরা কোনো সাবজেক্ট পাইনি, উই হ্যাভ নট ফাউন্ড এনি সাবজেক্ট, এখন পর্যন্ত কোনো কর্তা পাইনি। দেখো সেই বছর 20 মে সকাল 7টার সময় এক যুবক, বুঝেছে? এক যুবক, তাহলে এই হচ্ছে আমাদের সাবজেক্ট, কর্তা। এইবার দেখো, কর্তা মানে যে সব সময় ওটা সামনেই একদম শুরুতে হবে এরকম কোনো ব্যাপার নয়, এর আগে যে কথা আছে এর মধ্যে তো কোনো ক্রিয়াপদ নেই, তাহলে আমরা এইটার যে সামনে যতটুকু অংশ আছে এইটাকে কি করব, তার ইংলিশ অনুযায়ী পুরো বসিয়ে দেব। বোঝা গেছে? এটাকে নিয়ে আমরা কোনো কাটাছাড়া করব না। তাহলে সেই বছর 20 মে, তাহলে সেই বছর 20 মে সকাল 7টার সময়, ব্যাস এই পর্যন্ত। এইবার এক যুবক, এটা হচ্ছে আমাদের
কর্তা সাবজেক্ট, এই সাবজেক্ট পেয়ে গেছি। ঠিক আছে, এটা আমরা কিছু করলাম না, রেখে দিলাম কর্তা। এবারে দেখি এই কর্তা যখন আছে ওর ক্রিয়াপদ তো ডেফিনেটলি থাকবে। তাহলে লেটস ফাইন্ড আউট দা ভার্ব। এক যুবক একখানি ছোট এরোপ্লেন নিয়ে, এখন কি কর্তা পেয়েছি, এই ক্রিয়া পেয়েছি, পাইনি, নিয়ে আমেরিকার নিউ ইয়র্ক শহর থেকে রওনা হলো। হ্যাঁ, হলেন। তাহলে বলো ক্রিয়াপদ কোনটা? তাহলে রওনা হবে, বোঝা গেছে। তাহলে কর্তাকে এক যুবক, ক্রিয়াকে রওনা হলেন। এইবারে কমন সেন্সে দেখো, রওনা হওয়ার ইংলিশ কি আমরা জানি কি, এমনি লিভ ফর, স্টার্ট ফর। স্টার্ট ফর মানে কি রওনা দেওয়া। যেমন কি আমি স্কুলে রওনা দেই প্রতিদিন 11টা 10:45 10:40 স্কুলের উদ্দেশ্যে রওনা দিই, তাহলে কি হবে, আই স্টার্ট ফর মাই স্কুল এট 10:30। বুঝা গেছে। এখানে কি ওই রওনা দেওয়া হবে? রওনা দেওয়াটা কি, যখন আমি কোনো সাইকেলে করে, গাড়িতে করে বাড়ি থেকে বের হচ্ছি তখন রওনা দেওয়া। এখানে বলেছে কি নিয়ে রওনা দিয়েছিলেন, এরোপ্লেন। এবারে এরোপ্লেন ওড়ার ফ্রেজাল ভার্ব শিখিয়েছিলাম কি, টেক অফ করা, তাই না? তাহলে কি হবে, তাহলে এক যুবক কি করেছিলেন, এরোপ্লেন থেকে নিয়ে কি করেছিলেন, তাহলে এ ইয়াং বয় কি করেছিলেন, টেক অফ করেছিলেন। তাহলে টেক অফটা কি, এই দুইটাই মে মানে একটা তারিখের কথা বলছে অতীতে, তাহলে অবশ্যই সেটা কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। আমার হয়ে যাবে কি টু কম। তাহলে দেখো আমরা ক্রিয়া পেয়ে গেলাম, কর্তাও পেয়েছি, ক্রিয়া। তাহলে কর্তাকে এই ইয়াং বয়, তাই না, কি করেছিল, রওনা হলেন। তাহলে এরোপ্লেনে যেহেতু রওনা হয়েছিল, ওর জন্য কি এরোপ্লেন টেক অফ করে, তার জন্য কি মানে উড়ে যায়, তাহলে এই জন্য কি হয়ে যাবে আমার টুক অফ। তাহলে এরোপ্লেন নিয়ে টুক অফ করেছিল, তাহলে এ বয়, এই ইয়াং বয় টুক অফ। এটার কথা বলছি, উপরেরটা আমি ছেড়ে দিয়েছি, টুক অফ করেছিল। এবারে দেখো, এবার পর বল, এটা ইংরেজি কি, ফ্রম। তাহলে এ বয়, এই ইয়াং বয় টুক অফ কোথা থেকে, থেকে, ফ্রম। হয়ে গেল, থেকের জন্য কি প্রিপোজিশন ফ্রম। পরে দেখো, এবার তুমি কি শহর শুধু নেবে না, শহরের আগে যখন আমি যদি বলি কলকাতা শহর, তাহলে কি একসঙ্গে যাবে না, তাই না? তাহলে এখানে কি নিউ ইয়র্ক শহর, বলো নিউ ইয়র্ক শহর, আগে তো প্রিপোজিশন আছে, র আছে, তাহলে আমি ওইটা নিয়ে ভাববো না, তাহলে তারপরে যেটা আছে ঠিক আছে, নিউ ইয়র্ক শহর, তাহলে কি হবে, নিউ ইয়র্ক সিটি। তো ফ্রম নিউ ইয়র্ক সিটি, বা তার আগে নামের আগে দা বসাতে পারি, ফ্রম দা নিউ ইয়র্ক সিটি। এই যে দেখো পরপর চলে আসি, কোনো হেডেক নিচ্ছি না। তাহলে থেকের জন্য ফর্ম বসিয়ে দিলাম, নিউ ইয়র্ক সিটি শহর, তাহলে কি হবে, ফ্রম নিউ ইয়র্ক সিটি, ফ্রম দা নিউ ইয়র্ক সিটি। এবার দেখো আমেরিকার এই রর জন্য প্রিপোজিশন কি আছে, আগেও করেছি, অফ আছে, তাহলে রর জন্য কি হবে, অফ। এই যে কোথাকার, আমেরিকা, তাহলে অফ আমেরিকা। কি নিয়ে, নিয়ে ইংলিশ কি জানি, এটাও প্রিপোজিশন। নিয়ে ইংরেজি কি, নিয়ে বা সঙ্গে উইথ, কি নিয়ে, উইথ। কি নিয়ে না, এরোপ্লেন, তার আগে ছোট আছে, আমি কি বাদ দেবো, তার আগে একখানি আছে, বাদ দেবো। তাহলে একখানির জন্য এ, ছোটর জন্য কি স্মল। এরোপ্লেন ইংরেজি কি এয়ারপ্লেন বা এরোপ্লেন, তোমরা যেটা জানো স্পেলিং লিখবে এরোপ্লেন। তো এয়ারপ্লেনও বলতে পারো, এরোপ্লেনও বলতে পারো, কোনো অসুবিধা নেই, নাথিং রং। তাহলে বাক্য এইটুকুর বাক্য কি হলো, কি নিজেরা মুখে আবার বলে পাচ্ছ কিনা দেখো, আমি যেরকম বললাম কোনো কিছু চেঞ্জ করিনি আমি, দেখো ভালো করে দেখো। সাবজেক্ট পেয়েছি এ যুবক, একজন তরুণ, একজন যুবক, তার ইংলিশ কি ইয়াং বয়। তার ক্রিয়াপদ পেয়েছি রওনা হলেন, আমি শুধু রওনা হওয়ার জন্য আমরা জানি কি স্টার্ট ফর, রওনা করে দেওয়া, তার জন্য আমি কি করেছি বা লিভ ফর, আমি সেটাকে না করে আমরা যেহেতু বলেছি এরোপ্লেন নিয়ে এসে গিয়েছিল, ওর জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট ক্রিয়াপদ অনুসন্ধান করেছি ভার্ব, সেটা হচ্ছে কি না এরোপ্লেন কি করে, টেক অফ করে, উড়ে যায়, তাই না? ওর জন্য আমরা কি, আমি তার জন্য ভার্বটা রওনা দেওয়াটা কি করে দিয়েছি, টুক অফ, মানে কি এরোপ্লেনে উড়েছে, উড়ে গিয়েছে, ওই জন্য হচ্ছে টুক অফ। বোঝা গেল? তাই ইয়াং বয় টুক অফ। এর পরের অংশগুলো দেখো কত ম্যাজিকলি এবং কত কুইকলি আমরা করতে পারি, তার কোনো ভাবা দরকার নেই। থেকে ফ্রম, নিউ ইয়র্ক শহর, নিউ ইয়র্ক সিটি, তাহলে কোনো কি চেঞ্জ করেছি, রর জন্য অফ, তারপরে কি বলছি আমেরিকা, আমেরিকা, নিয়ে না উইথ, নিয়ে উইথ। এরোপ্লেন কি রকম, তার আগে অ্যাডজেক্টিভ দেয়া আছে, কি দেয়া আছে, ছোট দেয়া আছে, এ দেয়া আছে, তাহলে একখানি, ছোট, এগুলো অ্যাডজেক্টিভ। তাহলে একে ছাড়া কি নাউনকে বাদ কি আলাদাভাবে নাউন করতে পারি কোনোদিন? ওকে নিয়েই তো করতে হবে আমাকে, ওই জন্য শুরু করেছি কি একখানি এ, ছোট স্মল, ছোট স্মল এরোপ্লেন, এয়ারপ্লেন বা এরোপ্লেন, তাহলে উই আ স্মল এরোপ্লেন। হয়েছে, এই পর্যন্ত হলো। কি বলো, হ্যাঁ অফ, হ্যাঁ এই ওই অফটা মানে কি সেপারেশন,
অফ মানে যেটা হচ্ছে the young man took off from ওই তো ওই কারণে তো পাশাপাশি দুটো তো প্রিপোজিশনস আছে হ্যাঁ তো ওটা অসুবিধা হবে না ও কোনো অসুবিধা নেই ওগুলো কি আছে আমরা সেন্স অনুযায়ী পড়া ওটার মানে কি ওটা তো ফ্রেজাল ভার্ব বুঝলে ও তো একই সঙ্গে ওকে নিয়েই তো করতে হবে ও তো ফ্রেজ ওকে বাদ দিয়ে তো আমি পারবো না বুঝলে অফ মানে কি কোনো কিছু থেকে সেপারেশন হলে আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করি ধরো আমি এই গাছটা এই মার্কারটা রাখলাম এখান থেকে মার্কারটা রোল করলাম যদি গড়ে যে পড়ে গেল তাহলে কি হবে দা মার্কার কি রোলড অফ দ্য টেপ বুঝতে পারছো এটা কি হয়ে গেল ফ্রেজাল ভার্ব হয়ে গেল রোল মানে কি গড়ানো আর যখন সেটা গড়িয়ে কি নিচে পড়ে যাচ্ছে এইভাবে নিচে পড়ে গেল তার মানে কি পড়ে গেল গড়িয়ে গেল তার মানে কি টেবিল থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তখন অফ যেমন কি এরোপ্লেন কি হয়েছে মাটি থেকে দৌড়ে গিয়ে মাটি থেকে কি আলাদা হয়ে উপরে আকাশে উড়ে যাচ্ছে তাহলে বিচ্ছিন্ন সেপারেশন বোঝালে অফ প্রিপোজিশন ব্যবহার করে এবারে দেখো উপরে পড়ে আছে কি সেই বৎসর আমি বলেছিলাম সেই বৎসর 20 মে সকাল 7টার সময় তাহলে এইটুকু ইংলিশ এবার কি করবে বলো সেই বছর 20 মে in this year 20 আমি কি বলেছি ওটা কোনো চেঞ্জ হওয়ার কোনো দরকার নেই বোঝা গেছে তাহলে সেই বছর মানে কি 1927 সালের কথা বলা হচ্ছে তাহলে বিগত সাল ওই জন্য আমরা দিস নয় বলবো দ্যাট ইয়ার বোঝা গেছে দ্যাট ইয়ার কি আছে ওই বছর দ্যাট ইয়ার কত তারিখে 20 মে এর আগে কি বসে অন বসে এগুলো জেনারেল কথা কি অন 20th মে তাহলে দ্যাট ইয়ার অন 20th মে সকাল 7টা সময়ের আগে কি বসে অ্যাড বসে এটা সকাল টাইমের আগে কি হবে অ্যাড হবে না মর্নিং এর দিন না পরে ও তো মর্নিং এর জন্য আলাদা দেবো তারপরে তো সকাল কথাটা আছে আগে বলবো কি at 7 o'clock 7 o'clock তারপরে আমি যদি সকালটাকে দেই তার মানে কি তাহলে সকাল 7টায় বলেছে তাই না এই যে সকাল তখন আমি বলবো at 7 o'clock তখন হবে in the morning at 7 o'clock in the morning বলতে গিয়েছে না যায়নি বলো তাহলে এবারে আমরা তাহলে সাজাই প্রথম থেকে পুরো বাক্যটা তাহলে কমপ্লিট করলে কি হবে সেই বৎসরের জন্য ইংলিশ কি হবে যেহেতু এটা বিগত সালের কথা বলা হচ্ছে 1927 সালের এখন আমরা 2023 এ রয়েছি তাহলে এই কারণের জন্য আমাকে ব্যবহার করতে হবে কি দ্যাট ইয়ার কি হবে দ্যাট ইয়ার সেই বছর মানে বিগত সালের কথা বলা হচ্ছে মানে হচ্ছে দ্যাট ইয়ার কত তারিখে 20 মে ডেটের আগে আমরা জানি অন বসে তাহলে অন 20 মে সকাল 7টার সময় তাহলে সময়ের আগে কি বসে অ্যাট বসে তাহলে at 7 o'clock আর সকালের জন্য ইন দা মর্নিং সকালে আছে যেহেতু সকাল 7টা তাহলে হবে ইন দা মর্নিং তাহলে at 7 o'clock in the morning ব্যাস হয়ে গেল এবার সাবজেক্ট পেয়ে গেলাম সাবজেক্ট হলো কে যুবক একজন যুবক তাহলে একজন যুবক ইংলিশ কি বলেছি যুবক কি বলেছি এক যুবক বলেছি তো আর ইয়াং বয় বলতে হবে হ্যাঁ আর ইয়াং বয় বা তুমি যুবক মানে ম্যানও বলতে পারো অসুবিধা নেই আর ইয়াং ম্যান মানে কম বয়সীর এক তরুণ না তরুণ যুবক যেহেতু বলছে আর ইয়াং ম্যান বললেও কোনো অসুবিধা নেই ইয়াং ম্যান তাহলে কি ক্রিয়াপদে চলে আসবো রওনা হলেন তাহলে প্লেনে করে রওনা হয়েছিলেন ওই জন্য কি দেব অতীতের কথা ওই জন্য টেক অফটা হয়ে যাবে কি টেক অফ এরপরে দেখো প্রিপোজিশন থেকে ফ্রম নিউ ইয়র্ক সিটি দা নিউ ইয়র্ক সিটি নিউ ইয়র্ক শহর দা নিউ ইয়র্ক সিটি আমেরিকার রর জন্য অফ আমেরিকা শহরের নাম তাই বসে যাবে আমেরিকা অফ আমেরিকা নিয়ে মানে উইথ একখানি ছোট এরোপ্লেন a small aeroplane কি অসুবিধা হয়েছে নাকি বলো অসুবিধা নেই তো নিজে করতে পারছো কিনা করে দেখো বসে দেখো না আমি লিখে দিচ্ছি পরে দেখে নেবে কিন্তু নিজে করার চেষ্টা করো বলে দিলাম এইভাবে করতে থাকবে দেখবে কনফিডেন্ট অটোমেটিক্যালি ডেভেলপ হয়ে যাবে তাহলে প্রথম হবে কি সেই বৎসরের জন্য কি হবে তাহলে দ্যাট ইয়ার হ্যাঁ আচ্ছা সেই বৎসর আছে তো সেই বৎসর দ্যাট ইয়ার বললে হবে ইন দ্যাট ইয়ার বললে কোনো ভুল না বুঝলে সেই বৎসরে ইন দ্যাট ইয়ারও দিতে পারো দ্যাট ইয়ারও দিতে পারো কোনো অসুবিধা নেই দ্যাট ইয়ার ওই বছর কত অন 20th যেমন লেখা হয় কি অন 20th মে 20 মে at সময়ের আগে বলেছি at 7 o'clock সকাল 7টায় তাহলে ইন দা মর্নিং একজন কম এক যুবক আ মর্নিং আ ইয়াং ম্যান কি হবে উড়ে গিয়েছিল রওনা দিয়েছিল না টু করতে হবে তোমাকে এই তো প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্সে গেলে কি হবে টুক অফ তাহলে টুক অফ এই অফ এর স্পেলিং কি ও ডবল এ টুক অফ থেকে ফ্রম নিউ ইয়র্ক সিটি মানে কি হবে নিউ
ইয়র্ক সিটি, তাও দিতে পারো তাই নিউ ইয়র্ক সিটি, ফ্রম নিউ ইয়র্ক সিটি র তার জন্য অফ আমেরিকা, অফ আমেরিকা নিয়ে, উইথ কি নিয়ে, এ স্মল, দুটো দিতে পারো, এ ই আর নাকি এরোপ্লেন, অথবা লিখতে পারো কি এয়ারপ্লেন, এ আই আর পি এল এ এন, এয়ারপ্লেন মানে হচ্ছে এরোপ্লেন, এয়ারপ্লেন নিয়ে উড়ে গিয়েছে। বোঝা গেল? এই তাহলে একটা কমন জিনিস আমি কি বললাম, কোন বাক্য দেখলে ফার্স্ট ডিউটি হচ্ছে কি তোমার ওই সেন্টেন্সের কর্তা কে হচ্ছে সেটা আগে ডিসাইড করো, তারপর ক্রিয়াপদ বের করে তারপরে উল্টে উল্টে চলে আসো, শুধু কি করতে হবে তোমার পদান্বয়ী অব্যয়ের জন্য যে বিভক্তি আছে, এই যে র থেকে নিয়ে এগুলো কি, এগুলোকে বিভক্তি বলা হয়, এই বিভক্তি গুলোর জন্য কোন প্রিপজিশন বসানো হচ্ছে এটা ডিসাইড করতে হবে। এটা হচ্ছে কি এমনি কিসের ক্ষেত্রে, একটা সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে, আমরা ইংরেজিতে যাকে কি শিখেছি সরল বাক্য বলি, বোঝা গেছে? এই নিয়মটা কিসের ক্ষেত্রে প্যাটার্নটা অ্যাপ্লিকেবল হচ্ছে, ইন কেস অফ দা সিম্পল সেন্টেন্স। এইবার বলতে স্যার আমি যদি সিম্পলকে যদি আমাকে কমপ্লেক্স করে দেয়, যদি আমাকে কম্পাউন্ড করে দেয়, তবুও আমরা ব্যবহার করতে পারি, তখন আমাকে কি করতে হবে, তখন পাটে পাটে এগোতে হবে, কি করতে হবে, পাটে পাটে, মানে যেখানে কনজাংশন, তার ক্লজ করতে গেলে কনজাংশনের দরকার, উই নিড কনজাংশন টু জয়েন এ ক্লজ, জয়েন ক্লজেস, ক্লজ কে জয়েন করার জন্য কনজাংশন হবে, তাহলে এই কনজাংশনের আগে থেকে এই নিয়ম হবে, কনজাংশনের আগে ক্রিয়াপদ কে আছে দিয়ে তাকে উল্টে উল্টে আসবে। বুঝা গেল? আচ্ছা এরকম বাক্য হলো আমি আবার দেখাচ্ছি, ঠিক আছে? কপি হয়েছে কি সবার? তাহলে that year on 20th May at 7 o'clock in the morning a young man took off from New York City of America with a small aeroplane by airplane, ছোট একটা এরোপ্লেন নিয়ে কি দিয়েছিল, রওনা দিয়েছিল। বুঝা গেল? পরের কথা দেখো, তার উদ্দেশ্য ছিল, লেখো তার উদ্দেশ্য ছিল কমা আটলান্টিক মহাসাগর পার হয়ে ফ্রান্সের প্যারিস শহরে আসবেন। তার উদ্দেশ্য ছিল, লেখো তার উদ্দেশ্য ছিল আটলান্টিক মহাসাগর পার হয়ে, তাই তো? এই কথা বললাম তো, আটলান্টিক মহাসাগর পার হয়ে ফ্রান্সের প্যারিস শহরে আসবেন। এটা কপি হয়েছে তাই মুছে দিলাম, কপি হয়েছে তো? অনলাইনে যারা আছে কপি হয়েছে, কপি করে নেবে, অসুবিধা হলে বলবে। তার উদ্দেশ্য ছিল, দেখো তার উদ্দেশ্য ছিল, সেন্টেন্স নাম্বার 3, তার উদ্দেশ্য ছিল, তার উদ্দেশ্য ছিল, তার উদ্দেশ্য ছিল আটলান্টিক মহাসাগর পার হয়ে ফ্রান্সের প্যারিস শহরে আসবেন। ফ্রান্সের প্যারিস শহরে আসবেন, হাইফেন দেব, এর একটা দূরত্ব দেয়া আছে, দূরত্ব হচ্ছে কত, ফ্রান্সের প্যারিস শহরে আসবেন দিয়ে লেখো, হাইফেন দিয়ে কমা দাও, কমা দিয়ে হাইফেন হবে, কমা যেমন আছে তেমন বাংলা লিখতে হবে, তো কমা দিয়ে হাইফেন, দূরত্ব 3600 মাইল, দূরত্ব কত, হাইফেন কমা হাইফেন, দূরত্ব 3600 মাইল, বুঝা গেছে? পূর্ণ হচ্ছে, এই হচ্ছে বাক্য। দেখো দেখি পারো কিনা একটু দেখো, চেষ্টা করো, মুখে হলেও করো বা সাইডে করো, যখন আমি বলে দেবো তখন দেখো, দেখো চেষ্টা করে দেখো।
হবে সেখানে হয়েছে তোমরা কি চেষ্টা করছো কি নালে বলো তুমি বলো কি করেছো বলো his intention was বলো came to Paris of France commanded 360 miles through Atlantic Ocean আচ্ছা একটু ভুল হয়েছে একটু এগুলো ঠিক করতে হবে বুঝলে এইগুলোই অ্যাকুরেসি আনতে হবে যেমন তুমি কি বলেছো হিজ একটু আবার বলো হিজ ইন্টেনশন ওয়াজ বলেছো হ্যাঁ যে কি বলেছো হিজ ইন্টেনশন ওয়াজ আচ্ছা হোক তার উদ্দেশ্য ছিল ও বলছে কি তার উদ্দেশ্য আছে না তার উদ্দেশ্য ছিল তাহলে হিজ ইন্টেনশন ওয়াজ তাহলে এখানে তার উদ্দেশ্য এই উদ্দেশ্য তার উদ্দেশ্যটা ছিল বোঝা গেছে কি হওয়া মহাসাগর তাই তো আটলান্টিক মহাসাগর পার হওয়া মানে পার হয়ে ফ্রান্সের প্যারিস শহরে আসবেন দূরত্ব 36 মাইল এই যে তাহলে তুমি বলছো কি তার উদ্দেশ্য ছিল বলে এই ছিল আছে ভাব তাহলে তার আগে সাবজেক্ট কোনটা তার উদ্দেশ্য তাহলে এইজন্য তুমি বলছো হিজ ইন্টেনশন হোক আমি চেঞ্জ করছি কেন ইন্টেনশন ব্যবহার না করে অন্য একটা ভালো টার্ম ব্যবহার কেন না প্রাসঙ্গিক কথা আমাকে বেশিরভাগ ব্যবহার করতে কেন আমি সেটা বলছি তার উদ্দেশ্য ছিল হিজ ইন্টেনশন ওয়াজ ওর কথা অনুযায়ী ছিল বলে ও বলেছে ওয়াজ তারপরে তুমি কি বলেছো ওইখানে ভার্বটা বলো এখানে বলেছি কেম বলেছিলে কেম বলেছিলাম তো এটা কাম যেহেতু থার্ড পারসনের কথা তাহলে শুধু কাম নয় তখন ওটা কি করতে হবে আমাকে হিজ ইন্টেনশন ওয়াজ ঠিক আছে কি হয় আসার কথার আগে অন্য ভার্ব আছে তুমি সেটা অমিট করেছো তাহলে এই পার হওয়াটা To cross. Said to come. না টু কামটা আমরা পরে যাচ্ছি দেখো টু হাসবেন্ডটা তো পরে আছে হ্যাঁ এগুলো পরে আছে মানে আমি কেন পরে আছে আগে আমি কি বলেছিলাম সিম্পল সেন্টেন্সের ওটা ডাইরেক্ট আমরা ক্রিয়াপদে চলে যাচ্ছিলাম সাবজেক্ট কর্তা আর ক্রিয়াতে যাচ্ছিলাম কিন্তু এখানে কিন্তু সিম্পল সেন্টেন্স নেই এখানে কতগুলো সেন্টেন্সের সমষ্টি আছে কিন্তু কনজাংশন ওমিট করা আছে বোঝা গেছে ঠিক আছে আর যদি সিম্পল সেন্টেন্সে ধরি তাহলে আমাকে টু টু দিয়ে বসাতে হবে দেখছি কি করে যায় তার উদ্দেশ্য ছিল তাহলে দেখো এখানে অ্যাকচুয়ালি হিজ ইন্টেনশন ওয়াজ তাহলে এই পর্যন্ত একটা সেন্টেন্স কভার হয়ে গেল একটু অংশ ঠিক আছে এবার যদি দেখি আটলান্টিক মহাসাগর পার হয়ে ফ্রান্সের প্যারিস শহরে আসবেন তাহলে কি হবে হিজ ইন্টেনশন ওয়াজ এইবারে শোনো এখানে এটা আমি সিম্পল সেন্টেন্সের প্যাটার্নে ফেলে দেই যদি তাহলে কি এই যে পার হওয়া এইটার আগে বলতে হবে কারণ এটা নন ফাইনাইট ভার্ব তো ওকে ছেড়ে দিয়ে আবার এ ভার্বে চলে যেতে পারবে যেহেতু মেইন ভার্ব হিসেবে ছিল নিয়ে নিয়েছি তারপরে যে ভার্বগুলো টুকরো করে অ্যাড করা হয় যেটাকে নন ফাইনাইট ভার্ব করব মানে কি টু দিয়ে করব বুঝা গেছে এইবার তাহলে পার হয়ে ফ্রান্সের প্যারিস শহরে আসবে বুঝা গেছে তাহলে এটা আগে এটাকে ব্যবহার করব তারপরে আসবেন কে ব্যবহার করব বুঝা গেছে মানে কি বলতো এটা নন ফাইনাইট ভার্ব যেমন কি আমি বললাম আমি বাজারে গিয়ে ধর আমি বললাম আমি ভালো করে দেখো একটা বাক্য দিয়ে বুঝিয়ে দিচ্ছি আমি বাজারে গিয়ে বা বাজার গিয়ে মাছ কিনেছিলাম এই যে প্যাটার্নটা না এই সেম প্যাটার্নে ব্যবহার করে দেখো আমি বাজারে গিয়ে মানে কি ওয়েন্ট এই মাছ কিনেছিলাম কি হবে তাহলে মাছ কিনেছিলাম তাহলে এখানে তাহলে আমি তারপরে কি আর মাছ কিনেছিলাম বলবো কি বলবো না তাহলে মাঝখানে আমার গিয়ে নিয়ে নিয়েছি মানে কি আমার তো গিয়ে ভার্ব চলে এসেছে তাহলে পরেরটাকে আমাকে টু দিয়ে বসাতে হবে আমি এখান থেকে ডাইরেক্ট এই ভাবে এটাও সিম্পল সেন্টেন্স কিন্তু আমি কি আগে এটাকে বলবো আই গট ফিশ বলবো কি নিশ্চয়ই বলবো না তাহলে সেম একই রকম তার উদ্দেশ্য ছিল আটলান্টিক মহাসাগর পার হয়ে ফ্রান্সের প্যারিস শহরে আচ্ছা তাহলে তার উদ্দেশ্য ছিল আর এই যে গিয়েছিল হ্যাঁ গিয়ে মাছ কিনেছিলাম তাহলে ওইটা একই গো সেম প্যাটার্ন তাহলে কি হবে তার উদ্দেশ্য ছিল হিজ ইন্টেনশন না করে ইন্টেনশন মানে কি কোনো কিছু উদ্দেশ্য এমনি কোনো কিছু উদ্দেশ্য করা এখানে কি লোক যখন কেউ কোনো কিছু যখন যাত্রা করে কোনো কিছু করার চেষ্টা করে সেই ক্ষেত্রে আমাকে মিশন কথাটা ব্যবহার করতে হয় কি করতে হয় মিশন বুঝলে মিশনে যাচ্ছে লোক বলে না একটা মিশন নিয়ে যাচ্ছে বুঝা গেছে পরিকল্পনা নিয়ে কোনো যখন রওনা দেয় যাই হোক ইন্টেনশনের পরিবর্তে মিশন কথাটা ব্যবহার করলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় যাই হোক ওটার কথা ছাড়ো আমরা তাহলে তার উদ্দেশ্য যদি এবার বলি ইন্টেনশন দিলে যে তোমরা কেটে দেবে না ঠিক আছে নাম্বার দিয়ে দেবে কোনো অসুবিধা নেই তার উদ্দেশ্য ছিল তাহলে কি হবে দেখো কিভাবে বলছি হিজ মিশন তাহলে মেইন ভার্ব কোনটা এখানে ছিলটাকে নিতে হবে আমি এই আসার কথাটা পরে তাহলে ওয়াজ হয়ে গেল এটা বসিয়েছিল তোমরা পরেরটা তখন নন ফাইনাইট ভার্বকে কি করব সব টু দিয়ে জুড়ে যাব হয়েছে এবারে ভার্ব কোনটা দেখো তার উদ্দেশ্য ছিল হিজ মিশন ওয়াজ হয়েছে
his mission was, আর হয় ইংলিশ কি হবে? To cross. হ্যাঁ Cross. এবারে শোনো, আর হবে কি নিয়ে গো? এরোপ্লেন নিয়ে যাত্রা শুরু করেছে, তিনি কিভাবে পার করবেন? কিভাবে? উড়ে পার হবে, বোঝা গেছে? আটলান্টিক পার হবে বলেছে, মানে কিভাবে পার হবে? অনেক রকম আছে তো, জাহাজে হতে পারে, সাঁতার কেটে হতে পারে, একটা কথা বলছি। হ্যাঁ, সে যেহেতু প্লেন নিয়ে উড়েছিল, তাহলে আমরা তো জানি, তাহলে সে কি হবে? তাহলে আটলান্টিক পার হবে ইংলিশ কি হবে? হি ওয়াজ, হিজ মিশন ওয়াজ কি করা? পার হয়ে যাওয়া আটলান্টিক মহাসাগরকে পার হয়ে, হ্যাঁ তাহলে কি হবে? টু ফ্লাই অ্যাক্রস। আটলান্টিককে কি আর লম্বালম্বি পার হবে? হাঁটাহাঁটি নিশ্চয়ই যাবে এপার থেকে ওপারে। তাহলে কি হবে? হিজ মিশন ওয়াজ টু ফ্লাই, টু ফ্লাই, যেহেতু প্লেন নিয়ে যাচ্ছে এই জন্য ভার্বটা নেবো কি ফ্লাই, এগুলো বেশি অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, তুমি যদি বলো, তুমি এমনি বলবে যে পার হয়ে গেছিল, তুমি বলতেই পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এগুলো বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ফ্লাই অ্যাক্রস, এই অ্যাক্রস কথাটা নেই, এই জন্যই বলেছিলাম কিছু কিছু জিনিস আছে তোমাকে তোমার মানে সমাজদারি, মানে তোমার বোধ ক্ষমতা দিয়ে করতে হবে। তাহলে কি ফ্লাই অ্যাক্রস, বুঝা গেছে? নদী যদি আমরা পার হই, কি লম্বালম্বি পার হই আড়াআড়ি, হ্যাঁ তাহলে কি হবে? টু ফ্লাই অ্যাক্রস। কাকে ফ্লাই অ্যাক্রস করবে? বলো, দা আটলান্টিক, আটলান্টিক কি হবে? এটি এল হবে না, এল এ এন টি আই সি, হ্যাঁ আটলান্টিক ওশিয়ান, ও সি ই এ এন, তাই তো? ওশিয়ান, তাহলে হবে আটলান্টিক। তাহলে টু ফ্লাই অ্যাক্রস আটলান্টিক ওশিয়ান, তার মানে কি? তার উদ্দেশ্য ছিল, তার মিশন ছিল আটলান্টিক মহাসাগরকে পার করবে, ঠিক আছে? পার করে কোথায় পৌঁছাবে? পৌঁছানো আছে টু fly across Atlantic and to reach Paris, আছে না ফ্রান্সের প্যারিস, আর ফ্রান্সের প্যারিস শহরে আছে। কোথায় আসবে? ফ্রান্সের প্যারিস শহরে। তাহলে পৌঁছাবে কোথায়? প্যারিসে। কার প্যারিস? না ফ্রান্সের প্যারিস শহরে, ঠিক আছে? তাহলে প্যারিস শহর বলতে পারি, প্যারিস সিটি এরকম ব্যবহার করা হয় না, বুঝলে? শুধু প্যারিস বলে দিলে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি হবে? ওশিয়ান এন্ড রিচ, তার মানে কি? সেই টু রিচ, বুঝলে? এন্ড রিচ, তারপরে টু ফ্লাই অ্যাক্রস দ্য আটলান্টিক ওশিয়ানস এন্ড রিচ, এই যে রিচ মানে আসবেন, রিচ মানে আসবেন মানে কি? পৌঁছবেন। And will be rich. না, আসবেন আছে কিন্তু ওটা তোমার ওই টু দিয়ে, বুঝলে? ওই টু দিয়ে হচ্ছে ওটা না, ওই জন্য রিচই হবে, এখানে কোনো আর এই হবে না, এটা নট ফাইনাইট। এখানে উইল হলে কখন? যখন পুরোটা থাকবে, যেমন আমি যাব, আই উইল গো। এখানে তো না, এখানে অন্যরকম পরিকল্পনা আছে, হ্যাঁ, যে সে পরিকল্পনা করেছিল আসবেন, মানে কি? ওই টু দিয়ে, টু কাম, বুঝা গেছে? এখানে কামের থেকে আমি বললাম কি, তাহলে পার হয়ে কি? তো পার হয়ে আসবেন বলবো, পার হয়ে পৌঁছবেন দিলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ওই জন্য কাম করলাম না, রিচ করে দিলাম। তাহলে কি হবে? আটলান্টিক ওশিয়ান এন্ড রিচ কোথায়? প্যারিসে পৌঁছবে, পি এ আর আই এস, কোথায়? প্যারিসে পৌঁছবেন। কোথায়? না ফ্রান্সে। তাহলে রর জন্য ইনও দিতে পারি, রর জন্য ইনও দিতে পারি, ফ্রান্সের প্যারিস। তাহলে কি হবে? প্যারিস ইন ফ্রান্স, ইন ফ্রান্স, তাহলে ফ্রান্সের এসে আসবে, বুঝা গেছে? কমা আছে যেমন থাকবে তাই সেরকম, কিন্তু এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলোর জন্য নাম্বার কেটে দেবে, ভালো করবে যদি নাম্বার কেটে দেবে। যেমন আছে, কমা আছে, হাইফেন আছে, পাংচুয়েশন যা থাকবে তাই ব্যবহার করতে হবে, কমা হাইফেন দিয়ে লিখবো। দূরত্ব 36 মাইল, এটা ইংলিশে কি বলবো বলো? না ধর বললাম 36 মাইলের একটা দূরত্ব, আমরা কি বলি বাংলায় বলে? কি বলি? যে 36 মাইলের একটা দূরত্ব, বলো? অলমোস্ট প্রায় তো বলেনি, 36 মাইল দূরত্ব, তার দূরত্ব হচ্ছে 36 মাইল। তাহলে কি হবে? এ ডিসটেন্স দিয়ে হয়, বলে না, বলছে একটা বেশ অনেক 50 মাইল দূরত্ব হবে, মানে তাহলে বলতে হবে কি আ ডিসটেন্স অফ 50 মাইল। তাহলে সেরকম দূরত্ব কত? 36 মাইল। ইংলিশটা লিখতে হবে কি? এটা মনে রাখবেন, আর অসুবিধা নেই। আর ডিসটেন্স, the distance of KNC, or distance of 3600 miles, একদম অ্যাকুরেট, একদম হয়ে গেছে, বুঝা গেছে? একটু দেখে নাও বাক্যের সঙ্গে আবার ম্যাচিং করে। বললাম বুঝতে পারছো? আগের নিয়ম এখানে কি হয়েছে? আলাদা হয়েছে, ডেভিয়েশন ঘটেছে, বুঝা গেছে? ব্যতিক্রম, এক্সেপশন ঘটেছে। আগেরটাতে আমার কি ছিল? সিম্পল সেন্টেন্স ছিল, একটাই মাত্র ভার্ব ছিল, সাবজেক্ট আর ভার্বকে নিয়েছিলাম, বুঝা গেছে? আর এখানে সিম্পল সেন্টেন্স, কিন্তু কি হবে? এটা পরের গুলো যে ভার্ব গুলো দেয়া আছে না, এই যে পার হওয়া, বুঝা গেছে? এই যে আসা, পাস্ট টেন্স, এগুলোকে বলা আছে কি? নন ফাইনিট ভার্ব। কি বলা হয়? নন ফাইনিট, নন ফাইনিট ভার্ব, এগুলো বলা হচ্ছে নন ফাইনিট, নন ফাইনিট ভার্ব। এই নন ফাইনিট ভার্ব গুলো কি হয়? টু
টু ওয়েতে দুটো ভাবে টু ওয়েজে আমরা এদেরকে রিপ্রেজেন্ট করতে পারি। একটা কিভাবে না আইএনজি যোগ করে ব্যবহার করতে পারি, আর একটা হচ্ছে টু দিয়ে ইনফিনিটিভ আর পার্টিসিপল। দেখো আইএনজি যোগ করলেও এগুলো কারেক্ট হতো। যদি বাক্যটা তার মানে কি একটাই শিখলে হবে অসুবিধা নেই। তার মানে আমি এটা কিরকম করতে পারি হিজ মিশন ওয়াচ দেব না, টুর বদলে তাহলে কি হবে টু ফ্লাই বদলে কি হবে ফ্লাইং অ্যাক্রস। হিজ মিশন ওয়াচ ফ্লাইং অ্যাক্রস। কোথায় পার্টিসিপল করে জেনারেল ইউজ করে এই তো এই যেমন বললাম এটা নন ফাইনাইট ভার্ব তো এটার ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে মানে একই এটা। টু ফ্লাইং হ্যাঁ টু দেওয়া যাবে না। টু ফ্লাইং তো জেনারেল হয় হ্যাঁ না টু দিয়ে করা যাবে না। এটা হচ্ছে ফ্লাইং হয়, সেগুলো অন্যান্য নিয়ম আছে, সে অনেক একটা মানে লজিক আছে, সেগুলো গ্রামার করলে হবে, এরকম বলা যাবে না। দেখো টু ফ্লাইটার বদলে আমাকে এখানে তুলে দিয়ে করতে হবে ফ্লাইং। তাহলে হিজ মিশন ওয়াজ, যে গ্রামার ইংলিশ বোঝেন তার অসুবিধা নেই, যে ওয়াজ ফ্লাইং মানে এটা কন্টিনিউয়াস টেন্স এরকম নয়, যদি পড়তে জানে সে বুঝে নেবে, ঠিক আছে, যিনি খাতা করবেন উনি জানেন, কোনো অসুবিধা নেই। তাহলে হিজ মিশন ওয়াজ ফ্লাইং অ্যাক্রস, তার পরিকল্পনা ছিল ফ্লাইং অ্যাক্রস দ্য আটলান্টিক ওশিয়ানস, আটলান্টিক ওশিয়ানকে পার হয়ে যাওয়া, এন্ড রিচিং প্যারিস করতে পারি। এটুকু আছে, এই রিচ যেটা ছিল না এন্ড রিচিং প্যারিস শহর ইন ফ্রান্স, ইন রিচিং প্যারিস ইন ফ্রান্স ডিসটেন্স অফ 3600 মাইলস। এরকমও করতে পারি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ এটা বেশি অভ্যস্ত বলে তাই এটা টু দিয়ে করব। বুঝা গেছে? সেন্টেন্স নাম্বার 3। কপি যদি না করো করে নাও, হ্যাঁ প্রথম ধীরে ধীরে করো, ধীরে ধীরে একটু টেন্সের সেন্সটা থাকলে একটু ভালো হয় আর কি। এটা সব টেন্স অনুযায়ী হচ্ছে আর কি। হার্ডার প্যাসেজ পরপর আসবে, আর এগুলো করতে থাকো। ক্লজ সব শেখাও, ক্লজের উপরে কি করতে হবে, রিলেটিভ ক্লজ দিয়ে প্যাসেজ থাকলে কি হবে, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, এরকম ক্লজের উপরেও আলাদা আলাদা করে আছে। নাউন ক্লজে থাকলে কি হবে, এগুলো জানতে হবে। ক্লজ না জানলে তুমি নাউন ক্লজে করবে কি করে, বুঝতে পারছো? নাউন ক্লজের এগুলো করতে পারবে না। যেমন কি ধরো এরকম দিল, এটা হয়েছে তো, কপি হয়েছে তো, দেখাচ্ছি আমি। এগুলো যারা পড়াশোনা করে জানে, আরো ক্লজ যাদের সেন্স বেশি আছে তারা আরো ভালো বুঝবে এটা। যেন আগে আমি একটা প্যাসেজ দিচ্ছি, দেখো এটা আমি দিচ্ছি, এটা কাটা প্যাসেজ, হ্যাঁ এটা আলাদা করে দিচ্ছি। আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি সে কিভাবে এখানে এসেছিল। এটা একটা কি আছে, ক্লজে দেয়া আছে, বুঝলে? এটা কি ক্লজ? এটা নাউন ক্লজে দেয়া আছে। কিভাবে হবে বলো? আমি বুঝতে পারিনি সে কিভাবে এখানে এসেছে। আমি আচ্ছা প্রথমে দেখো, প্রথমে সাবজেক্ট কি আমি, হ্যাঁ তারপরে ভার্ব কে ডিরেক্ট দেয়া আছে, বুঝতে পারিনি। আবার একটা দিয়েছে সে, বুঝেছে? আর একটা হচ্ছে সে এসেছিল, তাহলে আর একটা ভার্ব কি সাবজেক্ট সে আর ক্রিয়া কি এসেছিল, বুঝে গেল? I does not understand না ডাজ নট, তার তো আমি বুঝতে পারিনি বলেছি, এটা নি মানে কি পাস্ট টেন্সে, অতীত। হ্যাঁ তাহলে এটা বুঝতে পারা ইংরেজি কি ক্যান, এটা মোডালে নিয়ে চলে যাবে। আমি বুঝতে পারিনি আই কুড নট আন্ডারস্ট্যান্ড, বুঝতে পেরেছো? আর আমি বুঝতে পারিনি আই, সাবজেক্ট কি আই, বুঝতে পারিনি আমার তো ভার্ব ডাইরেক্ট পেয়ে গেছি, তাহলে বসে যাবে। বুঝতে পারিনি, ক্যান মানে পারা, কুড নট মানে পারিনি, আই কুড নট। বুঝা ইংরেজি কি আন্ডারস্ট্যান্ড, আই কুড নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি, আই কুড নট আন্ডারস্ট্যান্ড। এই যে সে কিভাবে এখানে এসেছিল, কিভাবে ইংরেজি কি হাউ, হাউ এই যে সে কিভাবে, হাউ মানে কিভাবে, এই কিভাবে মানে হাউ। তাহলে সে, এবারে সাবজেক্টটাকে নেব হি, হাউ হি সাবজেক্ট, এটা ছিল ইংরেজি কি হবে, তাহলে হাউ হি। তাহলে তো নাউন ক্লজের সেন্স থাকলে এটা এরকম সেন্স সিম্পলি করে দিতে পারি, মানে এসেছিল, তাহলে কি সে আই কুড নট আন্ডারস্ট্যান্ড হাউ হি কেম, এখানে বলেছি না হাউ হি কেম, আমি বুঝতে পারিনি সে কিভাবে এসেছিল, এটা নাউন ক্লজ। বুঝা গেছে? তাহলে এই নেবে, এই প্যাটার্নটা তোমাকে জানতে হবে, না হলে এখানে কোশ্চেন করে দিলে ভুল হয়ে যাবে। দেখো সেন্টেন্স নাম্বার 4, এই প্যাসেজটা আমি তেজ রাখি দেখো। মানে ওটা কি কোনো গল্পের পার্ট ছিল? হ্যাঁ আরো আছে। সেন্টেন্স নাম্বার 4,
সেন্টেন্স নাম্বার 4 এ লেখো যুবকের নাম, লেখো যুবকের নাম লিন্ডবার্গ। লিন্ডবার্গ, যুবকের নাম লিন্ডবার্গ, বাইসি দন্তনেট লিন্ডবার্গ ব্যাটার বার্গ। তো যুবকের নাম, যুবকের নাম লিন্ড, বাইসি দন্তনেট লিন্ডবার্গ, যুবকের নাম লিন্ডবার্গ, পূর্ণচ্ছেদ, যুবকের নাম লিন্ডবার্গ। অসংখ্য লোক, অসংখ্য লোক শহরে, শহরের শহরের ময়দানে জমা হয়েছিল, শহরের শহরের ময়দানে জমা হলো, অসংখ্য লোক শহরের ময়দানে, ময়দানে জমা হলো। ছোট ছোট বাক্য হলো দুটো, হ্যাঁ, অসংখ্য লোক শহরের ময়দানে জমা হলো, হলো, এই হলো মানে ওই তখন অতীতের কথাই তো বলা হচ্ছে, তোমার বুঝে নিতে প্যাসেজ থেকে, বুঝলে? সব সময় হয়েছিল দিতে পারে, আবার হলো দিতে পারে, হয়েছিল বা হলো, জমা হলো। তারপর লেখো সভয়ে তারা উপর দিকে তাকিয়ে রইল, সভয়ে, পূর্ণচ্ছেদ, সভয়ে, সভয়ে, সভয়ে তাহারা উপরের দিকে তাকিয়ে রইল, সভয়ে তাহারা, সভয়ে তাহারা উপরের, সভয়ে তাহারা উপরের দিকে, উপরের দিকে তাকিয়ে রইল, কমা এরোপ্লেন ও তার চালককে এই বোধহয় শেষ দেখা, এরোপ্লেন এরোপ্লেন ও তার চালককে, ও তার চালককে এই বোধহয় শেষ দেখা, এই বোধহয় শেষ দেখা, এই বোধহয় শেষ দেখা, পূর্ণচ্ছেদ দিয়ে দাও। মুহূর্তের মধ্যে এরোপ্লেন অদৃশ্য হয়ে গেল, মুহূর্তের, মুহূর্তের মধ্যে, মুহূর্তের মধ্যে এরোপ্লেন, এরোপ্লেন অদৃশ্য হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। দেখো আলাদা আলাদা করে বাক্য করা আছে, সব একটা যেমন আছে সেইটার অ্যানসার বের করা, মানে ট্রান্সলেট করার চেষ্টা করো, কাটে কাটে করো। 2 মিনিট। যুবকের নাম লিন্ডবার্গ, অসংখ্য লোক শহরের ময়দানে জমা হলো, সবাই তারা উপর দিকে তাকিয়ে রইল, কমা এরোপ্লেন ও তার চালককে এই বোধহয় শেষ দেখা, মুহূর্তের মধ্যে এরোপ্লেন অদৃশ্য হয়ে গেল।
ময়দান তো ইংলিশ নাম ময়দান। ময়দান না, এমনি ইয়ে লিখতে পারো, গ্রাউন্ড 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 মানে মাঠ, ময়দান বুঝলে। বাংলা দিলে ভালো হয় বুঝলে। হয়েছে কি? হয়েছে? বলবে? হ্যাঁ? কিচ্ছু নেই, সব হয়তো কি হয়েছে, ভয় পাওয়ার কিছু নেই। এই ভয় থেকেই তো আছে আবার, যার মনে ভয় ওখান থেকেই তৈরি হবে। হ্যাঁ দেখো, প্রথম হচ্ছে যুবকের নাম লিন্ডবার্গ। এটা তুমি তোমার নাম বলে কি বলবে? তুমি বলে তো আমার নাম অমুক, কি বলে মাই নেম ইজ আমরা বলি। হ্যাঁ, এবার বলছে যুবকের নাম, যুবকের নাম, যুবকের নাম, আমি যদি তার নাম অমুক, তাহলে কি হবে? হিজ নেম ইজ জন। হ্যাঁ, এবার বলছে যুবকের নাম, তাহলে কি হবে? যুবকের যেহেতু বলেছি র আছে, যুবকের নাম লিন্ডবার্গ, যুবকের নাম, তাহলে এখানে পাস্ট টেন্সে আমাকে বলতে হবে, তাহলে কি হবে? তাহলে দ্য নেম অফ দ্য ইয়াং ম্যান, দ্য নেম অফ ইয়াং ম্যান, তাই না? যুবকটার নাম, তাহলে দ্য নেম অফ দ্য ইয়াং ম্যান ওয়াজ, পাস্ট টেন্সে বলছি যেহেতু গল্প, তাহলে আমার পাস্ট টেন্স এখানে দেওয়া নেই। এখানে যদি এমনি প্রেজেন্ট টেন্সে কিছু বলি যে যুবকের নাম ইজ, তখন হবে দ্য নেম অফ দ্য ইয়াং বয় ইজ বা ইয়াং ম্যান ইজ। পাস্ট টেন্সের অতীতের গল্প আমরা আগে থেকে পর্ব ধারাবাহিক পড়ে আসি, আমরা জানি। তাহলে এখানে পাস্ট টেন্স হবে, সেই অনুযায়ী বলতে দ্য নেম অফ দ্য ইয়াং ম্যান ওয়াজ লিন্ডবার্গ, ঠিক আছে না? নেম অফ দ্য ইয়াং ম্যান ওয়াজ লিন্ডবার্গ, যুবকের নাম, নামের জন্য হচ্ছে দ্য নেম, আর যুবকের হচ্ছে নেমের রর জন্য অফ, আর যুবকের হচ্ছে ইয়াং ম্যান, দ্য ইয়াং ম্যান, তাহলে দ্য নেম অফ দ্য ইয়াং ম্যান ওয়াজ। হ্যাঁ, তারপরে কি ওয়াজ, তারপরে কি এই শেষে আছে লিন্ডবার্গ, তাহলে ওইটার নামটা বসে যাবে। তাহলে দ্য নেম অফ দ্য ইয়াং ম্যান ওয়াজ লিন্ডবার্গ, বুঝলে? দ্য নেম অফ দ্য ইয়াং ম্যান ওয়াজ লিন্ডবার্গ, LINDBURG, the name of the young man was Lindbergh, হয়েছে? তাহলে প্রথম শুরু করছি এই নাম থেকে, হ্যাঁ, the name of the young man was Lindbergh, তাহলে কি the name of the young man was Lindbergh, লিন্ডবার্গ জি হবে না, থাকো শুধু নাম বসে। The name of the young man was Lindbergh, ঠিক আছে? পরে দেখো অসংখ্য লোক, সাবজেক্ট কে? অসংখ্য লোক কি করতাম? অসংখ্য লোক ইংলিশ কি হবে? হ্যাঁ, হিউজ ক্রাউড বা এ ভাস্ট ক্রাউড, জানো তো বসি মানে ইয়া হিউজ ক্রাউড। ক্রাউড মানে কি? লোক। অসংখ্য লোক মানে একসঙ্গে অনেক লোকের ভিড়, অনেক লোকের কালেক্টিভ নাউন নিতে হবে, কি ক্রাউড বলা হয়, ভিড়কে কি বলা হয়? কালেক্টিভ। অসংখ্য লোক, হ্যাঁ, তাহলে কি হবে? আ হিউজ ক্রাউড আর আ ভাস্ট ক্রাউড। ভালো করে দেখা যায়, শহরের ময়দানে জমা হলো, জমা হলো এখানে ক্রিয়াপদ, এটা দেখো সিম্পল সেন্টেন্সের নিয়ম অনুযায়ী আমরা পেয়ে যাচ্ছি। জমা হলো ইংরেজি কি? গ্যাদার্ড, গুড, একদম গ্যাদার্ড করতে পারো, উপস্থিত হয়েছিল। আরো ভালো একটা ভালো হয়, এই ধরনের জমায়েতকে বলা হয় অ্যাসেম্বলড, অ্যাসেম্বল থেকে হয়ে যায় ইডি করে দিলে হয়ে যায় অ্যাসেম্বলড, ASSEMBLED, অ্যাসেম্বলড, হ্যাঁ, অ্যাসেম্বলড। তাহলে এ হিউজ ক্রাউড অ্যাসেম্বলড কোথায়? না মাঠে, মাঠে, হ্যাঁ, তাহলে অ্যাট এ গ্রাউন্ড বা ইন এ গ্রাউন্ড দিতে পারি, অ্যাট দিলে আরো ভালো হয়, যেমন ইডেন গার্ডেন একটা মাঠ, তাহলে আমরা অ্যাট দিই, অ্যাট ইডেন গার্ডেন, বুঝলে? ইন নয়, অ্যাট। তাহলে সেই অনুযায়ী কোথায়? না শহরের ময়দানে, তাহলে অ্যাট এ গার্ডেন, কোথায়? শহরে, কি হবে? অফ দা সিটি। অফ দা সিটি কেন বললাম? কারণ প্যারিস শহর আগে বলে দিয়েছে না, ওই জন্য আমরা বলতে পারি অফ দা সিটি, শহরের, ঠিক আছে? শহর, ওই জন্য প্যারিস শহর, ওই জন্য অফ দা সিটি, শহরের মাঠে। কি বলবো? আ ভাস্ট বা এ হিউজ ক্রাউড অ্যাসেম্বলড অ্যাট এ গ্রাউন্ড, কোথায়? ইন দা সিটি বা অফ দা সিটি। ইন দা সিটি বললেও কোনো অসুবিধা নেই, ইন দা সিটি অফ দা সিটি, শহরের এক মাঠে, একটা ময়দানে, শহরের মাঠে বা ময়দানে কি ছিল? একটা বিরাট লোকজন বা বহু লোকজন, অসংখ্য লোক জমায়েত হলো, মানে কি হলো, মানে কি হয়েছিল, অ্যাসেম্বলড হয়ে যাবে। তাহলে কি হবে? আ হিউজ ক্রাউড, আ হিউজ ক্রাউড মানে কি? একটা বিরাট, CROWD, আ হিউজ ক্রাউড, কি বললাম তাহলে? গ্যাদারড করতে পারো, গ্যাদারড, অথবা বললাম কি অ্যাসেম্বলড, ASSEMBLED,
a huge crowd assembled or gathered কোথায় না মাঠে at a ground একটি মাঠে বা ময়দানে a ground কোথাকার না in the city শহরটির in the city যেহেতু প্যারিস শহর এটা জানি সেটি assembled in the city এবার দেখো সব হয়ে তাহারা তাহলে সাবজেক্ট কি বলো উপরের দিকে তাকিয়ে রইলো সাবজেক্ট কি বলো সাবজেক্ট এই তাহারা পেয়েছি তাকিয়ে রইলো কোথায় উপরের দিকে কি হবে তাহারা ইংলিশ কি দে তাকিয়ে রইলো ইংলিশ কি তাকানো ইংরেজি কি লুক উপরে তাকানো কি আপ তারা উপরে তাকিয়ে ছিল দে লুকড আপ দে লুকড আপ হয়েছে কিছু নেই আর সিম্পল দেখো তাহারা উপরের দিকে তাকিয়ে রইলো তাহারা দে তাকিয়ে রইলো লুক উপরের দিকে আপ উপরের দিকে কি তাকিয়ে রইলো লুকড উপরের দিকে আপ তারা উপরের দিকে তাকিয়ে রইলো দে লুকড আপ হয়েছে স্যার স্যার এখানে কি স্টেয়ার্ড ইউজ হবে? স্টেয়ারটা এটা অন্য জিনিস স্টেয়ার মানে হচ্ছে কোন বস্তুর দিকে আমরা যখন লক্ষ্য স্থির করে এমনি একদৃষ্টিতে তাকাই তখন দেয় আর এটা হচ্ছে উপরের দিকে তাকিয়ে রইলো এখানে যে প্লেনের দিকে দৃষ্টি দিয়ে তাকিয়েছে এরকম কোনো ব্যাপার নয় উপরের দিকে সবাই দেখছে আর কি এখানে স্টেয়ার হ্যাঁ এবার দিলে ভুলও হবে না বুঝলে লুকড করতে পারো লুক যেহেতু কি অ্যাড দেয়া আছে এখানে লুকড আপ আছে এখানে তো উপরের দিকে তাকানোর কথাটা বলছে বুঝলে এখানে বলেনি যে প্লেনের দিকে তাকিয়ে রইলো যদি প্লেনটা যদি উল্লেখ করে দিতে তখন তুমি বলতে পারতে কি দে স্টেয়ারড অ্যাট দ্য প্লেন আপ কি বলেছি বুঝতে পেরেছো দে স্টেয়ারড অ্যাট দ্য প্লেন আপ হ্যাঁ স্যার প্লেনের দিকে তাকিয়ে থাকছিল এখানে তো প্লেনের কথা বলেনি বুঝলে তাই না শুধু বলেছে খোলা আকাশ মানে হয়তো প্লেনটা আছে কিন্তু সেটা উল্লেখ করে দেয়নি যেহেতু আমরা ডিফাইন করেনি তাই আমরা বলবো কি উপরের দিকে তাকিয়েছিল লুকটা বুঝা গেছে লুকটা ব্যবহার করব এবার যদি তুমি পরীক্ষায় যদি বসিয়ে দিয়ে আসো স্টেয়ারড আপ বুঝা গেছে স্টেয়ারড আপ বা স্টেয়ারড আপ তখন কি তুমি এখানে দিতেও পারো স্টেয়ারড আপ অ্যাট দ্য প্লেন তাহলে উপরে প্লেনের দিকে তাকিয়েছিল এখানে প্লেন নেই কিন্তু তবুও তো আমরা পড়ার মধ্য থেকে বুঝতে পারছি যে এখানে প্লেনটা আছে তারা তাকিয়েছিল মানে কি ওই প্লেনটা যাচ্ছে আসছিল সেটার দিকে তো তাকিয়েছিল তাই আমি যদি বসিয়ে দেই সেই নাম্বার একই পাবে কি বললাম বোঝা গেছে দিয়ে দিতে পারি তাহলে এখানে কি বললাম আমরা জেনারেলি ইন জেনারেল যেভাবে দেয়া আছে যদি আমরা করে চলে যাই তাহলে কি হবে তারা তাকিয়েছিল দে লুকড উপরের দিকে আপ এটা সব হয় তাহলে কি হবে বলো আচ্ছা সব হয়ে তো উইথ ফিয়ারও দিতে পারো আর না দিতে হবে ভয়ে মানে কি ফিয়ারিং করে এই যেটা বললাম পার্টিসিপল ওইটা করতে হবে তাহলে কি হবে দে লুকড আপ ফিয়ারিং দে লুকড আপ ফিয়ারিং উপরের দিকে সব হয়ে তাকিয়ে রয়েছে দে লুকড আপ ফিয়ারিং তাহলে কি হয়ে যাবে সিটি তাহলে দে লুকড আপ দে লুকড উপরের দিকে আপ দে লুকড আপ কি রকম তাকালো সব হয়ে ফিয়ারিং ফিয়ার থেকে ফিয়ারিং দে লুকড আপ ফিয়ারিং এটা বাংলাতে লেখা হয়েছে তো একটু মুছে দিচ্ছি ঠিক আছে সব হয় এই কোন তাহলে সব হয় তার উপরের দিকে তাকিয়ে রইলো দে লুকড আপ ফিয়ার ফিয়ারিং ভয় পেয়ে কি ভয় পেয়ে কমা দেয়া আছে ফিয়ারিং কমা বুঝছে দে লুকড আপ ফিয়ারিং কি ভয় পেয়ে এরোপ্লেন ও স্যার উইথ ফিয়ারও তো হবে হ্যাঁ হ্যাঁ হবে তোমরা সব হয় না অ্যালম না নিড হয় অথবা আর এটা বললাম একটা ফিয়ারিং মানে পার্টিসিপেট ঠিক আছে সবাই ফিয়ারিং মানে কি ভয় পেয়ে অর্থাৎ ফিয়ারিং মানে কি ভয় পেয়ে তারা সব তাকিয়ে রইল মানে মনের মধ্যে একটা ভয় আছে এটা শঙ্কা বা ভয় নিয়ে তার মানে কি এটা ছোট করে নিলে কি ভয়ের সহিত তারা সব হয় মানে কি ভয় নিয়ে মানে একটা ভয়ের সহিত তারা সব উপরের দিকে তাকিয়ে রইল ওই জন্য উইথ ফিয়ারটাও অ্যাপ্লিকেবল ওই বললাম ওই সেন্স অনুযায়ী হ্যাঁ আমি এটা করে নিতে পারি মনের মধ্যে ভয় ছিল সেই ভয়টাকে সাথে নিয়ে তারা তাকিয়ে ছিল ওই জন্য উইথ ফিয়ার হবে আর সব হয় ফিয়ারিং করলে পার্টিসিপেট করলে হবে ফিয়ারিং ভয় পেয়ে ভয় পেয়ে দেখা যায় এরোপ্লেন কি ভয় ছিল মনের মধ্যে কি ভয় নিয়ে তারা তাকিয়ে ছিল উপরে না এরোপ্লেন এবং তার চালককে এই বোধ হয় শেষ দেখা এই বোধ হয় শেষ দেখা বলো এই বোধ হয় শেষ দেখা এই জিনিস কি এই বোধ হয় মানে কি বোধ হয় মানে কি সম্ভাবনা তাই না তাহলে
সম্ভাবনা, এই সম্ভাবনার জন্য তোমাকে কি করতে হবে, কি হবে, Possibility. পারহ্যাপস সম্ভাবনা। তাহলে ফিয়ারিং, তাহলে এখানে ক্লজ করে নিতে হবে। তাহলে ফিয়ারিং দ্যাট ভয় নিয়ে, যে ভয়ের সঙ্গে তাকিয়ে ছিল, যে কি ভয়ের সঙ্গে তাকিয়ে ছিল, দ্যাট এটাই হবে তাদের সম্ভবত, এটাই হবে তাদের শেষ দেখা। তাহলে সম্ভবত ইংরেজি কি, পারহ্যাপস। এটা হবে না, দ্যাট ওয়াজ নট। এটা কি করতে হবে, এই ধরনের বাক্য তোমাকে করতে হবে কি, এটাই হবে শেষ দেখা, এটা কি করতে হবে, এটাই হবে আমার শেষ খাওয়া, ইট উড দিয়ে করতে হবে। ফিউচার প্রবাবিলিটি কি করতে হয়, ফিউচার প্রবাবিলিটির জন্য আমাকে কি করতে হয়, উড এর ব্যবহার করতে হয়। সাবজেক্ট কে হয় ইট, বুঝা গেছে। যেমন কি আমি যদি বলবো যে এটাই হবে তোমার সঙ্গে আমার শেষ দেখা, তাহলে পারহ্যাপস সম্ভবত কারোর সাথে দেখা করতে গিয়ে বলতে পারো সম্ভবত এটাই হবে আমার তোমার সঙ্গে, ইট উড বি মাই লাস্ট মিটিং, বুঝা গেছে, ইট উড বি মাই লাস্ট মিটিং, তোমার সঙ্গে এটাই হবে আমার শেষ দেখা। হ্যাঁ, না এখানে কি হবে, শেষ দেখা। এখানে এখানে হচ্ছে চোখে পড়া, দৃষ্টিতে আসা, নজরের মধ্যে থাকা। এখানে হচ্ছে ভিউ, এটা তো সাক্ষাৎ, আর এটা হচ্ছে কি দেখা, এই দেখাটা হচ্ছে চোখে পড়া। কি হবে, পারহ্যাপস ইট উড বি আমাদের শেষ দেখা বলেছে তো নাকি, ইট উড বি আওয়ার লাস্ট ভিউ, ইট উড বি আওয়ার লাস্ট ভিউ। পারহ্যাপস, তাহলে এখানে কি কমা দিতে পারো, কমা দিয়ে বলতে হবে পারহ্যাপস সম্ভবত আছে না, পারহ্যাপস ইট, তাহলে এটাই হবে শেষ দেখা। ইংলিশ কি হবে তাহলে, ইট উড বি, এখানে দিতে হবে উড দিয়েছি মানে কারণ ভার্ব দিতে হবে, হবে হওয়ার জন্য কি am is are was are এগুলো ব্যবহার করা, তাহলে এটা উড দিয়েছি, তাহলে এটা হবে কি বি, বি ভার্বের বেস ফর্ম দিতে হবে। না প্যাসিভ ভয়েস না, প্যাসিভ ভয়েসে উড বি দিয়ে আবার একটা মেইন ভার্ব দিতে হবে, তো প্যাসিভ হবে। যেমন কি আগামী কাল বৃষ্টি হবে, ইট উইল বি রেইন, ঠিক আছে, সে আগামী কাল এখানে উপস্থিত থাকবে, তাহলে কি ই উইল বি হিয়ার, বুঝতে পেরেছো, এটা প্যাসিভ কেন, এটা ফিউচার ইনডিফিনিট, বুঝা গেছে। ফিউচার ইনডিফিনিটটাকে এখানে কি পাস্টে বলা হয়েছে, তাহলে সেই জন্য পাস্টের প্রবাবিলিটির জন্য উড হয়ে যাবে, এটা পাস্টে যেহেতু বলছি এই কারণে ইট উইল বি, নাহলে তো ইট উইল বি যদি বলি এটা আমাদের শেষ দৃশ্য দেখা হবে, এটা হবে আমাদের শেষ দৃশ্য বা দেখা, তাহলে ইট উইল বি, তখন এই উইল হবে, ইট উইল বি হবে আবার লাস্ট ভিউ। আর যেটা আগে বলে দিয়েছে অতীতের কথা বলছি তো, এইজন্য হবে তারা ভেবেছিল সম্ভবত ইট উড বি देयर লাস্ট ভিউ, ঠিক আছে, এটা হবে আমাদের ছিল তো নাকি, বোধহয় শেষ দেখা, ও যেহেতু ওদের আছে ওটা ধরে নিতে হবে, অসুবিধা নেই, এটা হবে আমাদের শেষ দেখা, তাই তো। তাহলে ইট উড বি আওয়ার বা देयर ও বলতে পারো, তাদের কাছে তারা আছে তো, তাহলে তাদের বলবো ইট উড বি देयर, ইট উড বি देयर লাস্ট কি হবে দেখা হচ্ছে কি ভিউ, ইট উড বি देयर লাস্ট ভিউ, কাকে গো, এরোপ্লেন ও তার চালককে, কি হবে, ইট উড বি देयर লাস্ট ভিউ কাকে, অফ, কাকে, লাস্ট ভিউ অফ দা প্লেন এন্ড পাইলট, এন্ড দা পাইলট ওয়াজ পাইলট, প্লেন এন্ড পাইলট, ঠিক আছে, ইট উড বি देयर লাস্ট ভিউ। তাহলে কি হয়েছে, প্রবলেমটা হচ্ছে দে লুকড আপ, ফিয়ারিং, ফিয়ারিং এখানে দ্যাট দাও, ফিয়ারিং দ্যাট, তারপরে কমা দাও, ফিয়ারিং দ্যাট পারহ্যাপস সম্ভবত, এটা যেহেতু নেই কিন্তু তোমাকে ধরে নিতে হবে, হ্যাঁ দ্যাট দিলে তবে মিনিংটা ছিল, ফিয়ারিং দ্যাট এই ভয় পেয়েছে সম্ভবত ইট উড বি देयर লাস্ট ভিউ অফ দা প্লেন এন্ড পাইলট, প্লেন আর পাইলটকে এটাই হবে সম্ভবত তাদের শেষ দেখা, এমনটা তারা ভয় নিয়ে, এই ভয়টা নিয়ে, বুঝা গেছে, মনের মধ্যে এই ভয়, কি ভয়, যে সম্ভবত এটাই হবে আমাদের এই প্লেনটাকে আর পাইলটটাকে শেষ দেখা, ইট উড বি देयर লাস্ট ভিউ অফ দা প্লেন এন্ড দা পাইলট, অফ দা প্লেন এন্ড পাইলট, প্লেন এবং পাইলটকে এটাই হবে সম্ভবত তাদের শেষ দেখা। এই শঙ্কাটা, এই ভয়টা মনের মধ্যে নিয়ে ভয়টা নিয়ে কি হয়েছিল, উপরের দিকে তাকিয়েছিল, লুক আপ ফিয়ারিং দ্যাট বা উইথ এ ফিয়ার দ্যাট হ্যাভ সম্ভবত ইট উড বি देयर লাস্ট ভিউ অফ দা প্লেন এন্ড দা পাইলট। ওই দেয়ার আর THERE দেয়ার মধ্যে পার্থক্য, এইচ EIR আর THERE, দেয়ার মানে সে স্থানকে যখন দেয়ার মানে সেখানে, এটা তো দেয়ার, এটা তো তোমার পজেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, ইট উড বি देयर লাস্ট ভিউ অফ দা প্লেন এন্ড দা পাইলট। পরে কি আছে, মুহূর্তের মধ্যে এরোপ্লেন
অদৃশ্য হয়ে গেল। অদৃশ্য হয় ইংলিশ কি গো? ভ্যানিশ। তোমরা জানো কমন, এটা মানুষের মাথায় চলে আসবে হট করে। তাহলে ভ্যানিশও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে কি এবারে দেখো মুহূর্তের মধ্যে, এইটাকে ইংলিশে আগে বলতে হবে মুহূর্তের মধ্যে। মুহূর্তের মধ্যে সবচেয়ে ভালো ইংলিশ হচ্ছে মুহূর্তের মধ্যে all at once, all at once। এটা হচ্ছে সবচেয়ে ভালো মুহূর্তের মধ্যে। আছে না মুহূর্তের মধ্যে, এই পুরোটা মানে হচ্ছে কি all at once। তখন ধরো all of a sudden, মানে তখন হয় হঠাৎই হয়ে যায়, একদম হঠাৎই। এটা হচ্ছে মুহূর্তের মধ্যে, একদম ক্ষণিকের মধ্যে, চোখের পলকে। বুঝা গেছে? আরো অনেক আছে, within a blink of an eye বলতে পারি, within a blink of an eye, within a blink of an eye, কিন্তু অনেক বড় তাই না? within a blink of an eye মানে চোখের পলকে, মানে মুহূর্তের মধ্যে, একই কথা, চোখের পলকে বা মুহূর্তের মধ্যে যেকোনো একটা লিখব। তাহলে all at once মুহূর্তের মধ্যে, অথবা within a blink চোখের পলকে, মানে ওই মুহূর্তের মধ্যে। তবে কি ছিল? এরোপ্লেন আমি চালাবো না, কি বলেছি? ও আচ্ছা, এরোপ্লেন ঠিক। তাহলে এরোপ্লেনের জন্য শুধু ইংলিশটা বসিয়ে দেবে, তাই এরোপ্লেন। এরোপ্লেন দিবে। সহজ কথায় তোমরা যদি চাও তাহলে কি বলতে হবে? বললাম কি ভ্যানিশড। বুঝা গেছে? এরোপ্লেন ভ্যানিশড, ওয়াজ ভ্যানিশ করবে না কিন্তু তখন ভুল হয়ে যাবে। এটা দুর্ঘটনা, তো একা একা ভ্যানিশড হয়ে গেল। বুঝা গেছে? ঘটনা, দুর্ঘটনা হলে ওটা প্যাসিভ হবে না। তাহলে এরোপ্লেন ভ্যানিশ, অথবা লিখতে পারো কি চলো অদৃশ্য হয়ে গেল। আছে তো অদৃশ্য হয়ে যাওয়ার আরেকটা ইংলিশ আছে, কি হবে? গো আউট অফ ভিউ, গো আউট অফ সাইট। বুঝা গেছে? গো আউট অফ ভিউ বা গো আউট অফ সাইট, দৃশ্যের বাইরে চলে গেল। তাহলে ওটা পাস্ট টেন্স হয়ে যাবে কি বাইরে, কি অদৃশ্য হয়ে গেল, মানে কি went out of the sight, went out of the sight, went out of sight। বুঝা গেছে? ভ্যানিশ থেকে বলতে পারি কি গো আউট অফ সাইট, তার থেকে হয়ে যাবে কি ওয়েন্ট। তোমরা একটা লিখতে হবে, হ্যাঁ, ওয়েন্ট আউট অফ সাইট, এস আই জি এইচ টি, ওয়েন্ট আউট অফ সাইট, দৃষ্টির বাইরে চলে গেল। বুঝছে? এটা হচ্ছে তোমার প্রেফারেন্স। তাহলে এটা একদম জেনারেল ওয়েতে এমনি করলাম, টেন্স ধরে। আর ওই কি যেহেতু সিম্পল সেন্টেন্স হচ্ছে সাবজেক্ট আর ক্রিয়াপদটা বের করে নিতে হবে। সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট বসাতে হবে, ক্রিয়াপদ বসিয়ে উল্টে উল্টে চলে আসতে হবে। ঠিক আছে? ব্যাকে চলে এলে তখন হয়ে যাচ্ছে। এটাকে বলা হয় ডি টেকনিক বলা হয়। কি বলা হয়? ডি টেকনিক, উল্টো ডি এর টেকনিক। ডি যেরকম লেখা হয় ডি এর টেকনিকে এটা করা হয়। এটা একদম কমন জিনিস। হ্যাঁ, অনেক টেকনিক আছে, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে করা হয় দেখাচ্ছি। এইটাকে বলা হয় কি, এই যে রুলসটা করা হলো, এটাকে জেনারেলি বলা হয় কি, এটাকে বলা হয় ডি টেকনিক। কি টেকনিক? ডি। কি রকম ডি? না উল্টো ডি এর টেকনিক। ডি আমরা সাধারণত কিভাবে লিখি? এই রকম লিখি, তাই না? আর এটাকে হচ্ছে কি উল্টো ডি। ডি এটা লিখতে গেলে আমি যদি ডি বেস যদি এইটাকে করে নেই, ঠিক আছে, তাহলে ডি কি হয়? ডি শুরু হবে এখান থেকে শুরু করব। তাহলে ডিটা এখান থেকে শুরু করে কিভাবে আসি? এইভাবে আসি। ঠিক আছে? এখান থেকে তাহলে এখানে আসছি, বুঝতে গেল? আবার এখান থেকে শুরু করে কি করছি? এখান থেকে শুরু করে কি করছি? আবার এখানে আসছি। তাহলে এটা হচ্ছে ডি এর টেক, এই বলা ডি টেক। এখান থেকে শুরু করে এখানে আসছি, আবার এখান থেকে শুরু করে কি করছি? আবার এখানে গোড়ায় চলে আসছি। বুঝা গেছে? এটা বলা হয় ডি টেক। তাহলে এইখান থেকে দেখো এইটা একটা ডি, এই উপরের অংশটা একটা ডি, আর এইটা একটা ডি। বুঝা গেল? এটাকে বলা হয় ডি টেকনিক বলা হয়। ডি টেকনিকে কি বলা আছে? এই ডি টেকনিকে কি করা আছে? না সাবজেক্ট থেকে শুরু করছি। বুঝা গেছে? সাবজেক্ট থেকে শুরু করে কি করছি? ডি এর শেষ প্রান্তে কি আছে? ক্রিয়াপদ আছে। ক্রিয়াপদ থেকে শুরু করে আবার কি করছি? তারপর উল্টে আবার সাবজেক্টের কাছে চলে আসছি। বুঝা গেছে? এই কারণে এটাকে বলছি কি ডি টেকনিক। এটাকে বলা হয় ডি টেকনিক, মানে শুরু করছি, শুরু করে ডি টেকনিক শুরু হচ্ছে, দিয়ে ডি এর কি এ প্রান্তে আসছি ক্রিয়াপদে, ক্রিয়াপদ থেকে আবার কি আসছে? পেছন দিক থেকে কি করছি? উল্টে আবার সাবজেক্টে চলে আসছে। আর কিছু না, এইটাকে বলা হয় কি ডি টেকনিক বলা হয়। ডি টেকনিক। ডি টেকনিক, ডি টেকনিকে এটা কি করা? ট্রান্সলেট বেঙ্গলি, ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। ডি টেকনিক ট্রান্সলেশনের জন্য এটা বলা হয় ডি টেকনিক বলা হয়। ডি টেকনিক। পজিটিভ কেসগুলো বলুন।
পজিটিভ কেস করতে গেলে তোমাকে ইয়ে শিখতে হবে, প্রোনাউনের ক্লাস করতে হবে, বুঝলে? প্রোনাউনের ব্যাপার তো ওটা পুরো সম্পূর্ণ। ওটা প্রোনাউন করলে, প্রোনাউনের পুরো ক্লাস করলে শিখে যাবে, অসুবিধা নেই, অল্প সময় লাগবে। একটা এক্সাম্পল বলে দাও যেখানে ইউজ করব। পজিটিভ বলতে কোন পজিটিভটা বলতে বলো? এই যে দেয়ার, ওই ধরনের কি আর কি আছে প্রমাণের সঙ্গে ওটা পুরো প্রোনাউনের ব্যবহার শিখতে হবে। যেমন কি ওই আছে না, তোমার বলি এটা প্রোনাউনের একটা ব্যবহার। যেমন দেখো বললাম দিস ইজ, এটা একটা প্রোনাউন, জানো তো? দিস ইজ মাই কার। তাহলে এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে প্রোনাউনের কেস, ওই জন্য বলছি প্রোনাউন। একটা উদাহরণ দিই, দিস ইজ মাই কার, ঠিক আছে? এই মাইটা হচ্ছে কি, এটাকে বলা হয় কি পজেসিভ অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ বলা হচ্ছে না, এই নাউনের আগে বসছে ওই জন্য অ্যাডজেক্টিভ। এবার এইটাকে কি করতে পারে, আমরা পজেসিভ প্রোনাউনে লেখা যায় বাক্যটাকে, বুঝা গেছে? এরর কারেকশন গুলো এইগুলো থেকে দেয়, প্রোনাউন করলে ভালো হবে। এটাকে যদি এরকম থাকে, আই মাইন এগুলো হ্যাঁ, এই যে দা কার এক্সাম্পল করে দিই। কার ইজ, মানে এটা কি হয়ে যাবে, তখন এই মাইটা কি হয়ে যাবে, দা কার ইজ, বা দিস কারও লিখতে পারি, দিস। আবার আমি যদি দিস কার দিই, দিস কার, তখন এই দিসটা আবার কি অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে কি মাইন্ড। এই মাইন্ডটা তখন কি চিন্তা হবে এগুলো, এই মাইন্ডটা হচ্ছে কি পজেসিভ, এইটা হচ্ছে প্রোনাউন। কি বলা হয়? পজেসিভ প্রোনাউন বলা হয়। বুঝা গেছে? এবার এর বিভিন্ন ধরনের ব্যবহার আছে, আমি পরের ক্লাস নালে করিয়ে দিই, পুরো একদম পুরো কমপ্লিট করে দিলে সুন্দর হবে, বেশি সময় লাগবে না ক্লাস। আচ্ছা, এইবার যেটা বলছিলাম, কটা বাজে? 1:30 বাজে। আর একটু করবে তো নাকি? হ্যাঁ, আচ্ছা, আমি যেটা একটু পরিচয় করিয়ে দেই, একটু জিনিসটা দেখো। প্রেসি রাইটিং বললাম, প্রেসি রাইটিং এর যে ব্যাপারটা, প্রেসি প্রথম যেটা ম্যাটার হচ্ছে, শুনে নাও একটু। প্রেসি রাইটিং এর যে ম্যাটারটা, সেটা ফার্স্ট একটু জিনিস শুনে নাও। ফার্স্ট হচ্ছে কি, প্রেসি রাইটিং এর ক্ষেত্রে অনেক মিনিং আছে, ওটা আমি তোমাদের নোট করে দিচ্ছি, শোনো। প্রেসি রাইটিং এর ফার্স্ট এবং ফরমোস্ট যেটা তোমাদের ডিউটি, সেই প্রেসি রাইটিং এ শোনো, প্রেসি রাইটিং এর প্রথম কর্তব্য কি, ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি যেটা তোমাকে প্রেসি যে প্যাসেজ গুলো থাকবে, একটা প্যাসেজ থাকবে তো প্রেসি রাইটিং এর, এই প্যাসেজ কে ফার্স্ট কি করতে হবে, আইডেন্টিফাই করা শিখতে হবে। কি বললাম? প্রেসিকে আইডেন্টিফাই করা শিখতে হবে। না, জিস নয়, আইডেন্টিফাই মানে কি, প্যাসেজের টাইপ আছে, কি আছে, টাইপ আছে। প্যাসেজ কত ধরনের হয় না, এই প্রেসির প্যাসেজ গুলো আর অল অফ 3 টাইপস। প্যাসেজ কত ধরনের হয় বললাম, প্রেসির জন্য এই যে প্রেসিস, এই প্রেসি রাইটিং এর যে প্যাসেজ আছে, কি আছে না, প্যাসেজ আছে, প্যাসেজ তো থাকবে। এই প্যাসেজ হচ্ছে কি, আর অফ 3 টাইপস। ঠিক আছে? এই প্যাসেজ হচ্ছে তিনটে, তোমাকে টাইপ চিনতে হবে। এই প্যাসেজ হচ্ছে কি কি হয়, একটা হচ্ছে ডেসক্রিপটিভ, একটা হচ্ছে ন্যারেটিভ, আর একটা হচ্ছে রিফ্লেক্টিভ। ঠিক আছে? ডেসক্রিপটিভ, ন্যারেটিভ, আর একটা হচ্ছে রিফ্লেক্টিভ। এই তিন ধরনের প্যাসেজ হয়ে থাকে। এটা দেখো, ন্যারেটিভ মানে কি জানো? ন্যারেটিভ কোথা থেকে এসেছে? ন্যারেশন থেকে এসেছে। কোথা থেকে এসেছে? ন্যারেশন থেকে এসেছে। তাহলে ন্যারেশন থেকে ন্যারেটিভ, তাহলে ন্যারেটিভ মানে কি হবে? বর্ণনা। কি হবে? বর্ণনা প্রধান প্যাসেজ, বর্ণনা প্রধান প্যাসেজ। একটা যে ওই মানে প্যাসেজের টোন গুলো যেগুলো বলে না, ওইগুলো প্যাসেজ দিয়ে লাস্টে কোশ্চেন থাকে কি টোনে বলেছে, ইনফরমেটিভ অপশন থাকে। একটা হচ্ছে কি ডেসক্রিপটিভ, ন্যারেটিভ, আর একটা হচ্ছে কি রিফ্লেক্টিভ। এই ডেসক্রিপটিভ এর মধ্যে কি কি আছে?
ডেসক্রিপটিভ প্যাসেজে তোমাকে জানতে হবে ডেসক্রিপটিভ প্যাসেজে কি হয় না এখানে কি হবে কোনো ইন জেনারেল কোনো কি হবে কোনো ঘটনা থাকবে ইন জেনারেল কোনো ন্যাচারাল ক্যালামিটি থাকবে কি বললাম ইন জেনারেল কোনো ন্যাচারাল ক্যালামিটি ইন জেনারেল ভালো করে শুনবে ইন জেনারেল GNERAL ইন জেনারেল থাকবে in general incident or natural calamity ওই calamity বা disaster ঠিক আছে in general মানে কি ধরো তোমার থাকলো কি আর্থকোয়েক আমি যখন আর্থকোয়েকের কথা বললাম কি বললাম আর্থকোয়েক নিয়ে কোনো প্যাসেজ দেয়া আছে কি দেয়া আছে আর্থকোয়েক নিয়ে প্যাসেজ দেয়া আছে তাহলে এই আর্থকোয়েক নিয়ে যখন প্যাসেজ থাকবে সেটা হচ্ছে ডেসক্রিপটিভ কিন্তু যখন আর্থকোয়েকের মধ্যে বলে দেবে কোথায় এই আর্থকোয়েক না বলে আর্থকোয়েকের কথা বলাবে কিন্তু কোথাকার আর্থকোয়েক ল্যান্ডস্লাইড কোথাকার যে ঝাড়খণ্ডের ওয়ান এট একটা ওখানে ল্যান্ডস্লাইড হয়েছিল তাহলে ওয়ান এট এর ল্যান্ডস্লাইড বলা আছে যখন ল্যান্ডস্লাইডটা কোথাকার তখন বলে দেবে যে আর্থকোয়েক কোথাকার আর্থকোয়েক অফ জাপানের আর্থকোয়েক জাপানের একটা তারিখে কোন একটা নির্দিষ্ট তারিখে ভূমিকম্প হয়েছিল সেই ঘটনাটা নিয়ে বর্ণনা দেয়া আছে তখন সেটা কি হয়ে যাবে ন্যারেটিভ হয়ে যাবে ন্যারেটিভ মানে কি বললাম বর্ণনা প্রধান হয়ে যাবে কি হয়ে যাবে বর্ণনা প্রধান হয়ে যাবে আর এটা হচ্ছে কি ডেসক্রিপটিভ মানে কি বললাম কি ঘটনা প্রধান ঠিক আছে ইন জেনারেল যখন বললাম স্যার ন্যারেটিভ কখন হয়ে যাবে ন্যারেটিভ মানে হচ্ছে বর্ণনা তাহলে এখানে কি হবে বলো কি বলছো বলো সে ডেসক্রাইব করা মানে তো বর্ণনা করা ডেসক্রাইব কিন্তু এখানে ডেসক্রাইব মানে হচ্ছে ঘটনা কোন একটা ঘটনাকে নিয়ে যখন বর্ণনা করা হবে সেটা ঘটনা ডেসক্রাইব যেরকম বলছো সেরকম ন্যারেট মানে বর্ণনা করা এখানে ন্যারেটিভ মানে হচ্ছে বর্ণনা স্যার ওই ন্যাচারাল তারপর ওটা কি লিখেছেন ক্যালামিটি CALAMITY ক্যালামিটি প্রাকৃতিক বিপর্যয় মানে যেমন আর্থকোয়েক একটা প্রাকৃতিক বিপর্যয় তাহলে এই আর্থকোয়েক নিয়ে যখন বলছি এটা ডেসক্রিপটিভ হচ্ছে বুঝা গেছে কোন একটা কিন্তু এই আর্থকোয়েকে যখন নাম বলে দেব কি আর্থকোয়েক অফ জাপান কি নিয়ে প্যাসেজে কি নিয়ে আলোচনা হচ্ছে আর্থকোয়েক অফ জাপান জাপানের ভূমিকম্প নিয়ে আলোচনা করা হচ্ছে তখন সেটা কি হবে বর্ণনা প্রধান হয়ে যাবে তখন তার বর্ণনা দেব বুঝা গেছে তখন সেটা বর্ণনা প্রধান হয়ে যাবে আর রিফ্লেকটিভে কি থাকবে রিফ্লেকটিভ প্যাসেজ হচ্ছে সেই প্যাসেজগুলো এখানে কি হবে কোন দোষ গুণ নিয়ে কথা বলা হবে কি হবে মানুষের চরিত্র বা দোষ গুণ নিয়ে ভালো খারাপ ভালো মন্দ নিয়ে উপদেশ নিয়ে কথা বলা হবে বুঝা গেছে ধূমপান নিয়ে কোনো কিছু বলা হচ্ছে ধূমপান মানে কি এটা হচ্ছে একটি ক্ষতিকারক একটা অভ্যাস হ্যাবিট মানুষের চরিত্রের একটা অভ্যাস ধূমপান এই ধূমপান নিয়ে যদি কথা বলা হয় তাহলে কিন্তু তখন সেটা কি হয়ে যাবে রিফ্লেকটিভ প্যাসেজ হয়ে যাবে তারপর সততা নিয়ে আলোচনা করা হচ্ছে এগুলো কি আমাদের ভালো মন্দ এগুলো যে আমাদের গুণ রিফ্লেকটিভ বিষয় নিয়ে আলোচনা হবে বুঝা গেছে তখন সেটা হয়ে যাবে কি রিফ্লেকটিভ বুঝা গেছে এবার তোমাকে এই প্যাসেজটা আগে চেনা শিখতে হবে তিনটে কোন ধরনের প্যাসেজ এই প্যাসেজ শিখে সেই কোন প্যাসেজে কি পাওয়া যাবে সেখান থেকে আবার আমাকে পরপর মুভ করতে হবে বুঝা গেছে যেমন তোমাকে একটা আমি সিম্পল কথা বলি যদি আমি কোন জায়গায় দেখতে পাই যে রিফ্লেকটিভ প্যাসেজ আছে ঠিক আছে রিফ্লেকটিভ প্যাসেজে তুমি দেখতে পাচ্ছ কি নিয়ে না কোনো খারাপ কিছু নিয়ে আলোচনা করা হয় ঠিক আছে যদি খারাপ কিছু নিয়ে আলোচনা করা হয় ধূমপানের ক্ষতিকারক দিক নিয়ে আলোচনা করা হচ্ছে তাহলে দেখবে শুধু ক্ষতিকারক দিক নিয়ে আলোচনা করা হয়েছে মানে ওই প্যাসেজের মধ্যে দুটো জিনিস থাকবে বুঝা গেছে যে ওই মানে মূলত একটা জিনিস থাকবে সেটা হচ্ছে কি এই যে ধূমপান নিয়ে মানে যদি খারাপ কিছু হয় যদি খারাপ কিছু নিয়ে দোষ নিয়ে আলোচনা করা হয় এগুলো দোষের জিনিস তো খারাপ কিছু নিয়ে আলোচনা হয় তাহলে ওই দোষ থেকে মুক্তি পাবো কিভাবে উদ্ধার পাবো সেই নিয়ে আলোচনা 100% এটা প্যাসেজের ধরন তাহলে কোন প্যাসেজে রিফ্লেকটিভ প্যাসেজে যদি তুমি দেখতে পাও যে কোন দোষ নিয়ে আলোচনা করা হচ্ছে ঠিক আছে তাহলে সেই দোষকে কিভাবে রেহাই পাবো দোষ থেকে কিভাবে মুক্তি পাবে সমাজের মানুষ পাঠকরা
সেই উপদেশ দেয়া হয়েছে। আচ্ছা রিফ্লেক্টিভ। আবার দেখো যদি গুণ নিয়ে, ধরো সততা একটা গুণ, যদি সততা নিয়ে করা হয়, যদি কোনো গুণ নিয়ে আলোচনা করা হয় প্যাসেজের মধ্যে, যদি গুণ নিয়ে আলোচনা করা হয় দেখবে কি সেই গুণের সুফলগুলো কি অবশ্যই সেখানে আলোচনা স্যার যদি ওখানে যদি ভূমিধস তার অধিকারী থাকে তখন ওটা কি হবে? না এটা তো আমার ডেসক্রিপটিভে চলে আসে। ওটা তো আর মানে answer না। কোনটা? ওই যেগুলো খনি থেকে যেগুলো ভূমিধস যেগুলো আছে না ওগুলো সব প্রাকৃতিক মানে ওগুলো চলে আসবে, কোনো অসুবিধা নেই, ওগুলো তোমার ডেসক্রিপটিভ আছে, বুঝা গেছে? এগুলো সব সময় দেখবে রিফ্লেক্টিভ প্যাসেজে সব সময় দোষ গুণ নিয়ে আলোচনা, দোষ আর গুণ, এটা ভালো অভ্যাস খারাপ অভ্যাস, দোষ আর গুণ নিয়ে আলোচনা, বুঝা গেছে? আর ন্যারেটিভে দেখো, ন্যারেটিভ সবচেয়ে সহজ হচ্ছে ন্যারেটিভ, বুঝা গেছে? ন্যারেটিভ মানে কি, ধরো তোমার কেরালার বন্যা হয়েছে, কেরালার বন্যা নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? সেখানে কি কি হয়েছে, কত কোন কোন জেলা ডুবে গেছে, কত মানুষ মারা গেছে, কত ফসল নষ্ট হয়েছে, কবে বন্যাটা শুরু হয়েছিল, কি কারণে বন্যা হয়েছিল, হ্যাঁ বন্যার ফলে কি ক্ষয়ক্ষতি হয়েছে, বন্যার পরবর্তী সময়ে কি কার্যকলাপ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, এইসব জিনিস থাকবে তো। তাহলে এটা তখন কি হয়ে যাবে, ন্যারেটিভ হয়ে যাবে। এবার ন্যারেটিভ হয়েছে মানে তোমাকে এখান থেকে বুঝতে হবে, এর জিনিসটা তোমাকে বুঝতে হবে যে কি কারণে হয়েছিল, ক্ষয়ক্ষতি কি হয়েছে, আর কিভাবে মানুষের অবস্থা, মানুষের বর্তমান অবস্থাটা, ঠিক আছে? এই তিনটের জিস্ট বার করতে হবে, তিনটাকে মিলিয়ে একটা জিস্ট তৈরি করতে হবে, বুঝা গেছে? শর্ট ফর্ম মানে এটা বের করতে হবে। আর ডেসক্রিপটিভের ক্ষেত্রে কি হবে, ডেসক্রিপটিভের ক্ষেত্রেও সেই একই রকম, তাহলে ইন জেনারেল কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে। ইন জেনারেল মানে কি, ধরো ভূমিকম্প, ধস, এগুলো কি ইন জেনারেল মানে কি কোনো নাম থাকবে না, কেরালার বন্যা এরকম থাকবে না, বড়দের উদাহরণ হিসেবে বলতে পারে যে যেমন রিসেন্টলি কেরালায় হলো, যেমন জাপানের অমুক এত তারিখে একটা ভূমিকম্প হয়েছে, তাহলে সেইটা পার্টিকুলার, তারপরে কোনো ডেসক্রিপশন থাকবে না, বড়দের তাকে উদাহরণ হিসেবে পিক আপ করতে পারে, ঠিক আছে? বুঝে নিতে হবে, তাহলে তখন হচ্ছে কি ডেসক্রিপটিভ। সবচেয়ে সহজ ন্যারেটিভ বললাম কেন, ন্যারেটিভ হচ্ছে একদম গল্পের মতো। যেমন তোমাকে একটা প্যাসেজ আমি যদি বলি, এখনই আমি বলছি একদম মুখে, এখন লেখার দরকার নেই, এগুলো আমি প্যাসেজ আকারে দেবো। একটা প্যাসেজ আমি ধরো বলছি, এমনি সিম্পল একটা প্যাসেজ তোমাদেরকে বলে দিচ্ছি, বা আমি তোমাদের এতে দিচ্ছি, দেখো গ্রুপে যদি দেয়া যায়, তোমাদের শিক্ষা ভবন, যেটা শিক্ষা ভবন লেখা আছে ওটা তোমরা আছো তো সবাই, দেখো দিয়েছি, দেখো দিয়েছি কি, দেখছে দিয়েছে তো? এবার দেখো, এটা দেখো, এই যে গল্প একটা দিয়েছি, বলছে ওয়ান্স এ লিটল মাউস, হ্যাঁ এটা হচ্ছে ন্যারেটিভ প্যাসেজ, বলছে দেখো সবাই দেখো, ওয়ান্স এ লিটল মাউস while playing ran across a sleeping lion's nose, নাকি lion's face, এতে মুখোমুখি হলো কার, একটা ঘুমন্ত সিংহের মুখের কাছে এসে মানে উপস্থিত হলো, হ্যাঁ ছোট্ট মাউস যখন খেলা করছিল, সে হঠাৎ করে ran across করলো, হ্যাঁ কোথায় না, স্লিপিং লায়নস ফেসে। লায়ন awoke in anger, রাগে জাগলো, and caught the mouse in paw, থাবা দিয়ে কি করলো, ইঁদুরটাকে ধরে ফেললো, caught the mouse in paw, থাবাতে ইঁদুরটাকে ধরে ফেললো। তারপর কোথায় আছে, সেগুলো কি বেশি পড়া যায়, এগুলো করতে হবে না না, the mouse begged pardon, এটা করতে হবে, প্যাসেজ এটা ক্ষমা ভিক্ষা করলো, ইট সেড, এটা বললো, I am very sorry, আমি খুবই দুঃখিত, please pardon me, আমাকে ক্ষমা করে দাও, হ্যাঁ please pardon me, আমাকে ক্ষমা করো, and spare my life, আমার জীবনটা আমাকে কি দাও, কৃপা করো বা দয়া করো, ঠিক আছে? one day perhaps I may help you, আমি সম্ভবত একদিন তোমাকে সাহায্য করতে পারি। The lion laughed, হাসলো, but pardon to the mouse, ইঁদুরকে ক্ষমা করলো, so the mouse thanked him, তাকে ধন্যবাদ দিল, and ran away in joy, আনন্দে পালালো। one day একদিন, after this, এরপরে একদিন, the lion was caught, ধরা পড়লো in a নেটের মধ্যে, by some hunter, শিকারীদের দ্বারা, roared loudly, জোরে জোরে গর্জন করলো, in rage, রাগে, the mouse heard, roared, শুনতে পেলো, and went to the lion, সিংহের কাছে গেল, lion was strong, শক্তিশালী ছিল, but could not break the net, নেট ছিঁড়তে পারেনি। The mouse first cut one rope, প্রথমে একটা সুতো কাটলো, then the another, তারপর অন্য সুতো কাটলো, and soon the lion was free, তাড়াতাড়ি সিংহকে মুক্ত হয়েছিল, সিংহটি এইভাবে মুক্ত হয়েছিল। এটা হচ্ছে প্যাসেজ দেয়া আছে, বুঝা গেছে? এটা কোন প্যাসেজ যাবে, এটা একটা গল্প তো, ন্যারেটিভ, বর্ণনা করব আমি, বুঝা গেছে?
তাহলে এই ঘটনার জিস্ট বলতে পারবে এর মূল কথা কোনগুলো। এখানে পুরো গল্পটা এটা পড়লে এর থেকে তোমাকে জিস্ট বার করতে হবে, যা আছে তার 1/3 করতে হবে। তাহলে এর জিস্ট আমি কিভাবে বানাবো? একটা সহজ কথা বলি, আমি আন্ডারলাইন তো করব। আমরা এমনি যাদের একটু বোধ ক্ষমতা আছে তাদের কাছে কিছু ব্যাপার না, সেই পুরো গল্পটা বুঝলো তো। এই গল্পে অনেক কিছু বলা আছে, কি আছে না, একদিন একটা ইঁদুর কি করছিল, তখন খেলা করছিল, একটি ঘুমন্ত সিংহের মুখের কাছে এসেছিল, তাই না? আমি এত কথা না বলে আমি ডাইরেক্ট এখান থেকে একটা লাইন বের করে নিচ্ছি, একটা কি দুটো লাইন বের করে নিচ্ছি। আমি কি বলতে পারি না এক কথায়? যাদের সেন্স হয়ে যাবে তারা ডাইরেক্ট ধরে নেবে, কোনো কিছু দেখার দরকার নেই, কোনো দাগ দেওয়ার দরকার নেই। গল্পটার এই যে থিমটা, এই থিমটা থেকে মূল কথাটা কি না, একটা ছোট্ট ইঁদুর একবার একটা সিংহকে কি করেছিল, তার ঘুমে বিঘ্ন ঘটিয়েছিল। সিংহটি তাকে হত্যা করতে উদ্যত হয়েছিল, কিন্তু প্রাণ ভিক্ষা চাওয়ায়, ইঁদুরটি প্রাণ ভিক্ষা চাওয়ায় তাকে মুক্ত করে দেয়। বোঝা গেছে? সিংহটি অতঃপর বা কিছুদিনের মধ্যে বা কয়েকদিন পরে সিংহটি শিকারীর জালে ধরা পড়ে। ইঁদুর তার গর্জন শুনে জাল কেটে, তার ধারালো দাঁত দিয়ে জাল কেটে বা শিকারীর জাল কেটে সিংহকে মুক্ত করে দিয়েছে। এটাই হচ্ছে মূল কথা। এবারে বলি, এই যে পাশে যেগুলো রয়েছে, সে না মুখোমুখি হয়েছিল, ঠিক আছে, তারপরে হচ্ছে তাকে থাবা দিয়ে ধরেছিল, এগুলো অপ্রাসঙ্গিক কথা, এগুলো আমার দরকার নেই। এই যে পুরো গল্পটা আছে, এর জিসটা আমি কি বললাম, এটা আমি আমার মতো বললাম, কেউ তার নিজের ভাষায় তার মতো সে বানাবে, কোনো অসুবিধা নেই। আমি কি বললাম না, ওয়ান ডে এ লিটল মাউস ডিস্টার্বড এ স্লিপিং লায়ন বা ডিস্টার্ব দ্য স্লিপ অফ এ লায়ন। একটা সিংহের ঘুমে বিঘ্ন ঘটেছিল, বোঝা গেছে? দ্য লায়ন ওয়াজ অ্যাবাউট টু কিল দ্য মাউস, লিটল মাউস, বাট ইট বেগড হিজ লাইফ, বেগড ফর হিজ লাইফ, তার জীবন প্রার্থনা করেছে। লায়ন কি করেছিল, সেট ইট ফ্রি, এটাকে মুক্ত করে দিয়েছিল, বোঝা গেছে? আফটার সাম ডেজ, কয়েকদিন পরে, দ্য লায়ন ওয়াজ কট ইন এ হান্টারস নেট, শিকারীর জালে ধরা পড়েছিল, বোঝা গেছে? দ্য মাউস, দ্য লিটল মাউস হিয়ার্ড হিজ রোয়ার, তার গর্জন শুনেছিল, এন্ড কি করেছিল, হি কাট দ্য নেট উইথ হিজ শার্প টিথ এন্ড ফ্রিড দ্য লায়ন। বোঝা গেছে? এটাই হচ্ছে তার থিম। তাহলে আমরা এটা এত প্র্যাকটিস করতে হবে, যে কোনো প্যাসেজ দেখলে এরকম থিম যেন ডাইরেক্ট ধরে নিতে পারি, বোঝা গেছে? তারপরে হচ্ছে কি, স্টেপ বাই স্টেপ মুভ করার জন্য আমরা যেমন তোমাদের শেখানোর জন্য অনেক কিছু স্টেপ বাই স্টেপ রুলস লেখাবো, মিনিমাম 25টা রুলস পর স্টেপ বাই স্টেপ দেবো। তুমি এরকম, হ্যাঁ প্রেসিজন, তুমি এরকম স্টেপ বাই স্টেপ এগোলে কি হবে, এটা কিন্তু টাইমের ব্যাপার, কিন্তু ওইটাকে তোমাকে প্র্যাকটিস করে করে এমন রপ্ত করতে হবে, যেমন আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, ডাইরেক্ট এরকম চলে আসে। তাহলে হ্যাঁ, কিন্তু তোমার একটা উদ্দেশ্য থাকবে কি, তার আগে তোমাকে এই টেন্স অনুযায়ী বাক্যটা যেন তুমি সঠিক লিখতে পারো। এখানে কোনো কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করা যাবে না, কোনো ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন ব্যবহার করা যাবে না, বোঝা গেছে? কোনো প্যাসিভ ভয়েসের সেন্টেন্স খুব একটা ব্যবহার করা যাবে না, একদম সহজ সরল, একদম লোকাল বা কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের ভাষায় কথা বলি আমরা, সেই ভাষাকে ব্যবহার করব। কোনো ভাষার রিপিটেশন করব না, একই শব্দকে বারবার প্রয়োগ করব না, কি বলেছি বুঝতে পেরেছো? এইভাবে আমাদেরকে রপ্ত করতে হবে। এত প্র্যাকটিস করব সেই নিয়মগুলো ধরে ধরে, যাতে প্যাসেজগুলো আমরা ডিরেক্ট এবং পড়লেই করে নেব। কিন্তু ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে কি, আইডেন্টিফাই করা প্যাসেজটা, বোঝা গেছে? এর পরের ক্লাসে, অনেকটা দেরি হয়ে গেল আজকে, পরের ক্লাসে আমি কিন্তু প্যাসেজটা পুরো মানে করে আমি প্যাসেজ তোমাদেরকে এরকম দিয়েছি, এরকম প্যাসেজ দিয়ে দেবো, নিয়ম শিখিয়ে দেবো, দিয়ে প্যাসেজ ডেলিভার করে দেবো, মানে করে দিচ্ছি, মানে এরকম পোস্ট আপলোড করে দিচ্ছি, তোমরা প্যাসেজ ধরে ধরে আর ওই নিয়মগুলো ধরে ধরে বাড়িতে প্র্যাকটিস করো, একসঙ্গে 5টা 10টা দিয়ে আমার কাছে আমি যেদিন ক্লাসে আসবে আমি সেদিন চেক করব। বুঝতে পেরেছো? এর পরের ক্লাস থেকে এইভাবে করে দেবো প্যাসেজ। হ্যাঁ, প্যাসেজ আর ট্রান্সলেশন। আচ্ছা, ট্রান্সলেশনের এরকম প্যাসেজ আমি আপলোড করে দিচ্ছি, তোমরা করার চেষ্টা করো। এরকম আমি প্যাসেজ দিচ্ছি, প্যাসেজ যেরকম নিয়মে দেখালাম তখন আস্তে আস্তে করে করার চেষ্টা করো, 5টা 5টা করে দিচ্ছি, ঠিক আছে? আর প্রেসিটা এখন দিচ্ছি না, প্রেসি আগে নিয়মগুলো শেখাই, পরে ক্লাস থেকে শিখিয়ে দিয়ে তারপরে প্যাসেজ দিয়ে দেবো, ওই দিনই হ্যাঁ হোমওয়ার্ক দিয়ে দেবো। এইভাবে করো। এর প্যাসি হয়ে গেলে রিপোর্ট আছে, আমি রিপোর্টটাও শুরু করব, ঠিক আছে? রিপোর্ট, প্রেসি, এইটা আর লেটার শিখতে হয়, সাধারণত এগুলোর মধ্যে ভ্যারি করে, এই কটা জিনিসের মধ্যে থাকে। ওই কোনো মেনের পরীক্ষাতে তুমি মিসলেনিয়াস বলো, আর যদি সেন্ট্রালের কোনো হয়, মেন যদি থাকে, রাইটিং যদি থাকে, প্রেসি রাইটিং, ট্রান্সলেশন, আর হচ্ছে রিপোর্ট রাইটিং আর লেটার রাইটিং। লেটার মানে কি, অফিশিয়াল লেটার, তুমি অফিসার হবে, অফিশিয়াল লেটার গুলো থাকে, হ্যাঁ, বিভিন্ন পিটিশন, কমপ্লেইন, এই ধরনের জিনিস, ঠিক আছে? এটা শেখালাম, সেগুলো আমি আজকেরই আমি দিয়ে দিচ্ছি, তোমরা করতে থাকো কন্টিনিউ। এরপরে যেদিন আবার ক্লাস দেবে সেদিন ক্লাসে আবার এসে আমি চেক করব। হ্যাঁ হ্যাঁ,
ডেসক্রিপটিভ করাই আর ওই ইয়ে করো তার সঙ্গে প্যারাজাম্বলটা করাবো কিন্তু একটু সময় লাগবে ওই বলেছিলাম প্যারাজাম্বলটা করিয়ে দেবো দুটো আসবে